أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا، وإن تولوا فإنما هم في شقاق، فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله، ومن أحسن من الله صبغة، ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم، ولنا أعمالنا ولكم أعمالكم، ونحن له مخلصون. صدق الله العظيم. ধন্যবাদ সোহেল ভাইকে, ওনার কোরআন তেলাওয়াত অত্যন্ত সুন্দরভাবে পরিবেশন করেছেন। তো এ পর্যায়ে শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন ড্রিম সোসাইটি সিলেট থেকে, যিনি অনেক দিন অনেক পরিশ্রম করে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সুখে দুঃখে যার সাথে জড়িয়ে আছেন এবং মানুষকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন। ড্রিম সোসাইটির সিলেটের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, উনি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ জাভেদ আহমেদকে। সোসাইটি সিলেট প্রান্তীয় সংগঠন আজকে উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা এবং সম্মানিত স্বেচ্ছাসেবক ভাই বোন, আজকে ড্রিম সোসাইটি সিলেট কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী এবং শপথ গ্রহণ অনুষ্ঠান। আজকে প্রধান অতিথি ট্রাফিক বিভাগের ডিএম স্যার, ডিসি ফয়সাল মাহমুদ স্যার, বিশেষ অতিথি মৌলভীবাজার জেলার বৃহত্তর বড় সংগঠনের আমার ফ্রেন্ড মোহাম্মদ সৈয়দ শাহেদ আলী, বিশেষ অতিথি ফ্রান্স প্রবাসী আব্দুল বাসিদ ভাই, উপস্থিত নয় শীঘ্রই চলে আসবেন, এবং আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ঈদ পূর্ণমিলনী এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমাদের সম্মানিত সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি শামীম খান সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন। আসলে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, বিশেষ করে আমার 3 মাসও হয়নি, বাবা মারা গেছেন। মাকে গত 3 দিন যাবত অপারেশন করে নিয়ে আসছি এবং আমি শারীরিকভাবে বর্তমানে অনেক অসুস্থ। আমি স্যার এখানে এসেছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই আমার সংগঠনের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই সংগঠনটা অনেক পরিশ্রমের মাধ্যমে আজ এই পর্যায়ে এসেছে এবং আজকের এই অনুষ্ঠানের অনেক ক্ষেত্রে যারা পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, আমাদের সাথে এখনো পর্যন্ত আছেন, ভবিষ্যতেও থাকবেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের আব্দুল হাসিম ভাই বড়ডাঙ্গা থেকে এখানে আগত করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি
সংগঠনকে ভালোবেসে এখানে এসেছেন। এছাড়াও এখনো যারা রয়েছেন ইনশাল্লাহ পৌঁছে যাবেন। এই সংগঠনটা একটা সামাজিক সংগঠন, মানবতার কল্যাণে আমরা কাজ করে থাকি। মানুষের কাছে, মানুষের প্রয়োজনে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই সংগঠনটা তৈরি করেছি। খণ্ড খণ্ড মানবিক কাজ আমরা করার চেষ্টা করছি। বিশেষ করে রক্ত সেবাটা আমরা বিশেষ এই সংগঠনের মধ্যে প্রাধান্যটা বেশি দেই, কারণ রক্তের অভাবে অনেক মানুষ মারা যায়। আমরা চেষ্টা করি আমাদের এই সংগঠনটাকে আরো সামনে এগিয়ে নিতে। আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের সাহায্য অনুযায়ী এই সংগঠনটাকে আরো সামনে এগিয়ে যাবে এই আশা করছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা শামীম খান সাহেবকে। আসলে ওনার কোনো তুলনা হয় না। উনি এক অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই সংগঠনটাকে খাড়া করেছেন। তার সাথে অনেক ব্যস্ততার মাঝেও আজকের যে অনুষ্ঠানটা করেছেন এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি কিছু করতে পারিনি, উনি যা করেছেন আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে, আপনারা সকলে ড্রিম সোসাইটির সাথে থাকবেন, মানবতার কল্যাণে থাকবেন, মানবতার কাজে এগিয়ে আসবেন। জয় হোক ড্রিম সোসাইটি সিলেটের, জয় হোক মানবতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জাভেদ আহমেদকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো এ পর্যায়ে যিনি অনেক দূর থেকে এসেছেন, আমাদের ড্রিম সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন যিনি, আমাদের বড়লেখার কৃতি সন্তান আব্দুল হাসিম ভাই, ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ড্রিম সোসাইটি সিলেট কর্তৃক আয়োজিত পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত সকলের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের ডিসি সাহেব এসেছেন। আসলে এই নিউজটি যখন আমি শুনেছি বড়লেখা থেকে, তখন আমার এই আজকের এই অনুষ্ঠানে আসার আগ্রহটা আমার আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। তাই আপনাদেরকে আমি ভাষা বোঝাতে পারবো না। আমি মানুষ ছোট, বাট আমার অনেক ব্যস্ততা বর্তমানে। আমার কর্মজীবনে আমি অনেক পরিশ্রমের মধ্যে আছি। তো যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যে আমি এখানে এসেছি। শামীম ভাইকে গত রাত্রে বলেছি। তো এখন আমার আসলে তেমন কিছু বলার নাই, আমি সব বলার ভাষা হারিয়ে ফেলেছি। যাই হোক, আমি অনেকটা আনন্দিত এখানে ডিসি সাহেবকে দেখে। আমি মনে করি ওনাদের মতো মানুষ যদি আমাদের পিছনে আমাদেরকে একটু নেতৃত্ব দেন, তাহলে আমরা এই যে সংগঠনটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমরা কাজের আমাদের আগ্রহটা আরো দ্বিগুণ বাড়বে। আমরা এরকম মানুষ চাই। তো আমি কৃতজ্ঞ স্যার এখানে এসেছেন। আর সবার কাছে আমার সালাম রেখে আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল বাসিত হোসেন, প্রবাসী। তিনি ইউরোপ কান্ট্রি থেকে এসেছেন, ফ্রান্স থেকে, যার সাথে আমার অল্প কিছুদিনই একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। তো ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং ওনার পরিচয় দেওয়ার জন্য। তো এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন ড্রিম সোসাইটির যোগাযোগ বিষয়ক সম্পাদক, যিনি দিন রাত রোডে ঘাটে হাটে মাঠে সর্বাধিক ডোনার নিয়ে ব্যস্ত থাকেন এবং দৌড়াদৌড়ি করেন। উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিতি হওয়ার জন্য। অনেক আনন্দিত হয়েছি। আমি দেলোয়ার হোসেন দেলোয়ার। আমি এখন সিএনজি চালক। আমার পরিচিত শামীম ভাই যে কোনো সময় আমাকে ডোনা নিয়ে যাওয়ার জন্য বললে আমি যে কোনো জায়গায় যে কোনো টাইমে যেতে চেষ্টা করি।
এবং ওনার গাড়িটাও বেশিক্ষণ আমাদের সংগঠনের জন্য ব্যবহৃত হয়। তারপরে আমি আমার আজকে যে প্রোগ্রামে আসছি, আজকে আমার অনেক ফ্যান বন্ধু আসার কথা ছিল, আবহাওয়ার কারণে অনেকে আসতে পারে নাই। তার পাশাপাশি আমাদের ডিসি স্যার আসছেন, আমরা অনেক আনন্দিত হয়েছি এবং অনেক সাফল্যিত মনে করেছি। এবং আমাদের স্যার আমাদের সংগঠনকে অনেক সহযোগিতা করবেন, আমরা এই প্রত্যাশা নিয়ে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন ড্রিম সোসাইটির মহিলা বিষয়ক সম্পাদিকা হেলেনা বেগম। হেলেনা বেগম। আমি হেলেনা বেগম, ড্রিম সোসাইটি সিলেট। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি খুবই ক্লান্ত, আমার শ্বশুরের অবস্থা খুব খারাপ, আমি মাত্র ফেসবুক থেকে আইছি। তার বাদেও মনোরকা ড্রিম সোসাইটির লগে আসি এবং তাহো আপনারা সবার লগে। আর কয়েকটা মিটিংও আমি অ্যাটেন্ড হইতাম পারছি না, এর লাগি সবার কাছে আমি ক্ষমা কৃতজ্ঞ এবং সাইনবের কাছে সব থেকে বেশি। ড্রিম সোসাইটি সিলেট সংগঠনটা আমরা আজকে প্রায় দীর্ঘ বহুদিন হয়ে যায়। আমরা খুব ইচ্ছা সংগঠনটা আমরা আরো ভালোভাবে এগিয়ে যাইতো এবং যারা যেখানে আসেন, যার বন্ধু বান্ধব আসেন, বান্ধবীরা আসেন, এটা টানতে পারবার সমস্যা নাই। আমরা সবসময় বিপদ আপদে আমরা থাকি সবার কান্দাত এবং থাকতাম, আল্লাহ সুস্থ রাখতাম ডরে। আর সব থেকে আমরা প্রেসিডেন্ট সাহেব যে নাইছেন তার নামটা আমার ভালো মতো মুখস্থ না। আসসালামু আলাইকুম। আমি আর কিছু করার নাই, সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম। হেলেনা বেগম যাই হোক অত্যন্ত ক্লান্ত সময়ের মাঝেও দু চারটি কথা বলার জন্য। তো এ পর্যায়ে আমাদের নবগঠিত কমিটির আমরা যে মহান ব্যক্তিকে পেয়ে আনন্দ বোধ করি, আমাদের সবসময় যিনি ছায়া হয়ে আমাদের উপরে থাকার আহ্বান করেছেন এবং কথা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, আমাদের ড্রিম সোসাইটি সিলেটের নবগত কমিটির সাংগঠনিক সম্পাদক, যার নামটা আমরা এই মুহূর্তে প্রকাশ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে আরেকজন গেস্ট উপস্থিত হয়েছেন, যাক ওনাদের পরিচয়টা অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইম চৌধুরী ভাই। আব্দুল কাইম চৌধুরী ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার ড্রিম সোসাইটির সদস্য এবং মাননীয় অতিথি, আমার নামটা ইতিমধ্যে আপনারা জানা গেছেন, আমি আব্দুল কাইম চৌধুরী। তো আমাকে শামীম ভাই যে মানে একটা গুরু দায়িত্ব দিয়ে দিয়েছেন সাংগঠনিক সম্পাদকের, আমি জানি না আসলে কতটুকু এগিয়ে নিতে পারবো বা কতটুকু পালন করতে পারবো। তারপরেও ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার এবং আমার সর্বাত্মক চেষ্টা করার। তারপরে আমি একটু নিজে ইদানিং একটু খুব ব্যস্ততায় দিন কাটাচ্ছি। আমি রিসেন্টলি ঢাকা থেকেও আসছি খুব গুরু একটা দায়িত্ব নিয়ে। তো আমি এই মিটিংটার জন্য আসলে এই সভাটার জন্য কিছুই করতে পারিনি, আমি শুধু শুনেই গেছি এবং আজকে শুধু উপস্থিতি হয়েছি। তো ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো আপনাদের সাথে থাকার। এবং সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে এই সংগঠনের প্রতি কিছু কেউ যদি কিছু করতেও না পারে, অন্তত পক্ষে যেন আমাদের আন্তরিকতাটুকু থাকে, যেন আমরা কিছু করবো, এই মনোমানসিকতা যেন আমাদের থাকে, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। সবাই এই সংগঠনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমারও দোয়া সবার জন্য রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাইম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় ড্রিম সোসাইটি পরিবারকে নিয়ে। আশা করি আপনাদের সবার হাতে সময় আছে। তো যা হোক, তো মানুষের জীবনে চলার পথে কখন কোথায় কার সাথে কিভাবে দেখা হয় সেটা বলা যায় না। যেমন বাস্তবে কিছু জিনিসের প্রমাণ থাকে মানুষের জীবনে। আমার ডান পাশে একজন ব্যক্তি আছেন, ওনার বিষয় যদি আমি শুরু করি তাহলে শেষ যে কখন কোথায় হবে সেটা কিন্তু আমার মৃত্যুর পরে তো শেষ হবে না। খবর বান্ধবী মারা গেছি, তখন এরকম একটা জিনিসের আয়োজন করলে তখন খুব ভালো হবে অবশ্যই। এবং জীবিত থাকা অবস্থা জি, এবং আমার ডান পাশে যে আছেন
বাম পাশে, যেমন ওনার বেশ কিছু জিনিস আমার মোবাইলে ডকুমেন্টস আছে। উনি সমাজের জন্য, দেশের জন্য বা দেশের মানুষের জন্য ওনার যে মন মানসিকতা বা উনি যে কর্মকাণ্ডগুলো করেন, ওনার সাথে আমি বেশ কয়েকটা জায়গায় অ্যাটেন্ড করেছিলাম। তো সেখান থেকে আমি যে শিক্ষাগুলো পেয়েছি এবং ওনাদের কাছ থেকে যে শিক্ষা পাচ্ছি আমি, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার প্রয়োজন। তবে এখানে আপনারা সুশীল সমাজের মানুষ, গুরু দায়িত্বে এবং গুণীজন গুরুজন ব্যক্তিত্ব আপনারা, আপনাদের সামনে আমি দুটি কথা বলবো। আমরা এই যে ড্রিম সোসাইটি সিলেট পরিবার, এখানে আমাদের কিছু কথা, কিছু কাজ, কিছু করণীয়। যেমন কিছু কথা হচ্ছে আমাদের সবার, যেহেতু আমরা রক্ত সেবাটাকে একটু প্রাধান্য বেশি দিই, আমাদের সুস্বাস্থ্যর প্রয়োজন। আমি যদি সুস্থ থাকি তাহলে আমি ব্লাড দেওয়া আমার পক্ষে সম্ভব। আমি যদি ব্লাড দিতে হয় তাহলে আমাকে সর্বপ্রথম সুস্থ থাকতে হবে। আমাকে সুস্থ রাখতে হলে, নিজেকে সুস্থ রাখতে হলে আমার কিছু আইন কারণ আছে, এগুলো মেনে চলতে হবে। টাইম মতো খাওয়া দাওয়া করতে হবে, টাইম মতো গোসল করতে হবে, টাইম মতো ঘুম থেকে উঠতে হবে, সময় মতো ঘুমাতে হবে, এবং এরকম প্রায় 7টা জিনিস আমাদের করা উচিত। 7টার মাঝে একটা জিনিস বিশেষ ইম্পর্টেন্ট, সেটা কি? যেমন আমি নিজে সচেতন ব্যক্তি হিসাবে আমি আমার নিজেকে পরিচালনা করলাম বা করি। আমার পাশে যারা ছিল, ডানে বামে পিছনে সামনে, ওনাদেরকেও বিষয়টা বলা প্রয়োজন, প্রচারই প্রসাদ। এবং সেও যদি সুস্থ থাকে, আগামীকাল একজন অসহায় মুমূর্ষু রোগীকে এক ব্যাগ রক্ত উনিও দিতে পারে। বাট এই জন্য ওনাকে আমার প্রয়োজন। এটা শুধু আমার জন্য নয়, দেশের জন্য, সমাজের জন্য, ব্যক্তির জন্য। এই মেসেজটা আরো সুন্দরভাবে আমাদের আজকের প্রধান অতিথি যিনি, উনি ওনার মুখ থেকে বলবেন এই প্রসঙ্গগুলো নিয়ে। তো আমি কথাটা এখানে রাখলাম। আমাদের যা করণীয়, আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে। কিছু ডকুমেন্টস আমি আমার স্যারকে দেখিয়েছি। এখানে আমরা ড্রিম সোসাইটিতে যারা আছি সবাই কর্মব্যস্ত মানুষ, সবাই ছোট ফ্যামিলির মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। এখানে হাই কোয়ালিটি এবং হাই লেভেলে কোনো ফ্যামিলির ফলাফল এখানে নেই। আমরা সবাই কর্মজীবী মানুষ। কর্মের ফাঁকে ফাঁকে রাত্রে 2টা, 3টা, 4টা, 5টায়, শুধু সিলেটে নয়, টোটাল বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ব্লাড দিয়ে আসি, এবং বিনিময়ে 1 গ্লাস পানিও আমরা কারো কাছ থেকে খাই না। সেটা অনেক প্রমাণ রয়েছে। এবং আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সমাজের মানুষ এতই জ্ঞানী মানুষ, যখন এক ব্যাগ রক্তের প্রয়োজন হয় তখন উনি আশ্বাস দেন যে ভাই, এমন একটা মহৎ কাজ আপনারা করেন, এত বড় একটা সংগঠন, আপনারা দেশের ভালো ভালো পর্যায়ে যান, আপনাদের জন্য শুভকামনা। আমার যা লাগে, বাড়ি গাড়ি, বউ বাচ্চা, অল এভরিথিং উনি দিতে দ্বিধাবোধ করেন না, কারণ উনি একটু বিপদে, ব্লাড প্রয়োজন। যখন ব্লাড শেষ হয়ে যায় 2 মাস 3 মাস পরে ফোন করলাম, ভাই আমাদের তো একটা মিটিং এ আপনাকে প্রয়োজন। ভাই আপনারা তো চিনলাম না, আপনারা তো চিনলাম না, এটা না চিনার কথাই। কারণ তখন ওনার প্রয়োজন ছিল আমাকে, আর এখন আমার প্রয়োজন ওনাকে, তাই উনি আমার ছিলেন না। এটা স্বাভাবিক, হতেই পারে। এই যে বিষয়গুলো নিয়ে আমরা যদি কথা বলি, অনেক কথাই বলতে হয়। আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা থেকে শুরু করে আমরা যে সামাজিক কর্মকাণ্ডগুলো করি, এখানে সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে সংগঠনটি পরিচালিত হয়। এখানে কারো কোনো অনুদান বা অবদান এখানে নেই উপর লেভেল থেকে। যেমন আজকে সত্য কথা বলতে, যেটা এটা আমার দুর্বলতা বুঝতে পারেন আপনারা, তবে আমি সাদা মনের মানুষ, পরিচয়টা দেওয়া দরকার। আমি যদি পার ডে 500 টাকা খরচ করি, এটা আমার জন্য এবং আমার বউ বাচ্চার জন্য হক হালাল রিজিক। এখান থেকে 200 টাকা যদি এই সংগঠনের পিছনে আমি ব্যয় করি, তাহলে মানুষের কল্যাণে ব্যয় করলাম। আমার মতো একজন সাধারণ গরিব ফ্যামিলির মানুষ, একটা ছেলে, আমি একটা সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত করেছি, এবং বউ বাচ্চার হক হালাল রিজিক থেকে আইনে যে এই টাকাটা সমাজের কল্যাণে ব্যয় করছি, এটা শুধু ব্যয় করছি কেন জানেন? আপনারা যারা আছেন, মানুষকে দেখানোর জন্য, উৎসাহ করার জন্য, যে একটা সাধারণ ফ্যামিলির একটা গরিব ছেলে যদি মানুষের কল্যাণে এগুলা করতে পারে, আমার তো অর্থবিত্ত ধন সম্পদ আল্লাহ অনেক দিয়েছে, আমি কেন পারবো না? এই জিনিসটা আপনাদের মাইন্ডে রাখার জন্য এবং
প্রচার করার জন্য। যেমন একটু আগে একটা কথা আমি বলতে চাইছিলাম, স্যার আমাকে কিন্তু থামিয়ে দিছে, কিন্তু তারপরে আমি বন্ধ হইতে পারতেছি না। এই মহান ব্যক্তি, আমার যতটুকু জানি চাকরি জীবনে ওনার প্রায় 18 বছর শেষ। 18 বছরে উনি যে পর্যায়ে আছে, চাইলে সিলেট শহর বাড়ি গাড়ি ওনার জন্মস্থান থেকে শুরু করে সব জায়গায় করতে পারতাম, কিন্তু উনি নিজে একজন ঋণগ্রস্ত মানুষ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন কোন পার্সন যদি থাকেন বলতে পারেন যে ওনার মাধ্যমে যে কোনোদিন 1 টাকা এদিক সেদিক হয়েছে বা ওনার তার একটা বাদ কাজ হয়েছে, যদি কেউ আসেন, যদি কেউ প্রমাণ করতে পারেন, আমার সারা জীবনে যা আছে সবকিছু দিয়ে আমি সারা জীবন ওনার চৌকিদারি করতে বাধ্য। চ্যালেঞ্জ করে বলতে পারি, এরকম ব্যক্তিদের দ্বারা কোনো সময় সমাজ বাদ কিছু পাবে না। আমাদের মতো মহান ব্যক্তিরা এই সমাজে আছে বিদায়, সবাই না, 2-1 ব্যক্তি আছে বিদায় এখনো সমাজ আছে, সমাজের নিয়ম নীতি আছে। স্যার বলতে পারেন যে বিষয়টা তো হয়তো আমি একটু বেশি বলছি, আপনি যে কতটুকু ভালো কাজ করেন সমাজের জন্য, সেটা এই শহরের অন্তত পক্ষে প্রত্যেকটি কোনায় কোনায় অনেক মানুষের জানে, যেটা আপনার জানার বাহিরে, যেটা আপনি নিজেও জানেন না আপনাকে নিয়ে কি ধরনের আলোচনা করা হয়। আপনারা এখানে বহুত পুলিশ কমিশনার সব এসেছেন, বহুত ডিসি সাহেব এসেছেন, যাদের নাম শুনলে পরে মানুষ মাথা নিচে দিছে বা মুখ ফিরিয়ে নিছে, কিন্তু আপনার নাম শোনার পরে মানুষ উদাত্ত আহ্বান জানায় এবং আপনার গুণগানগুলো করে তারা, সেটা বাস্তব জিনিস। আমি যেটা চোখে দেখছি সেখান থেকে কথাগুলো বললাম। যাক, এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পরিচিত মুখ, হয়তো অনেকের সাথে পরিচয় নেই। আজকে যাকে নিয়ে আমি কিছু কথা বলার প্রয়োজন এবং বলবো, আমার এক বড় ভাই, যিনি আমাকে খুব বেশি ভালোবাসেন এবং প্রায় সন্তানের মতোই আদর করেন। ওনার কথা শেষ হবে না মুখে বললে। উনি হচ্ছেন শান্তিগঞ্জ সঙ্গীতালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের জাভেদ ভাই। জাভেদ ভাই, আপনি একটু আমার সামনে আসেন, এদিক থেকে এসে ওনার আসন গ্রহণ করেন এবং এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ডিম সোসাইটির নবগত সদস্য আমাদের সাজ্জাদ হোসেন মানিক খন্দকার। সাজ্জাদ হোসেন মানিক খন্দকার ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি শুরু করছি পরম করুণাময়ের নামে, যিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা। আসলে আমার এখানে বলার মতো কিছু নেই, তবে আমি আমার এতটুকু বয়সে আমি অনেক সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন দেখেছি, তাদের মধ্যে এবং অনেক সংগঠনের সাথে আমি জড়িতও ছিলাম। তো আমাদের এই ডিম সোসাইটির সাথে আমার এই সম্পর্কটা আজ হয়তো 6 মাস চলছে। তো সত্য কথা বলতে আমি লজ্জাবোধ করি না, আমি ডিম সোসাইটির জন্য কিছুই করতে পারি না। যতটুকু অবদান আছে আমি যতটুকু জানি, হয়তো আপনাদের আরো অনেকেরই অবদান আছে, কারণ একটা সংগঠন একজন মানুষ দ্বারা পরিচালিত হয় না। তবে আমি যতটুকু জানি সেটা হলো আমার শ্রদ্ধাভাজন শামীম ভাই, ওনার পরিচালনায় এবং ওনার শ্রম ঘাম পরিশ্রমে এগুলো চলে এবং এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। আমি একটি কথা কোথায় জানি দেখেছিলাম, সেটা আমার সঠিক মনে পড়ছে না। সৃষ্টিকর্তাকে পাওয়ার একমাত্র পথ হলো মানব সেবা, যে সেবাটুকু উনি দিচ্ছেন মানুষকে, এবং এটি এমন একটি সেবা যা আপনি প্রয়োজনের সময় টাকা দিয়েও পাবেন না। আর ওই জায়গায় শামীম ভাই শুধু 2 টাকার বিনিময়ে আপনি কল করবেন, ভাই আমি আমার বাবা, আমার মা, আমার ভাই, আমি বিপদে আছে, আমার এক ব্যাগ রক্তের প্রয়োজন, রাত 2টা হোক 3টা হোক। আমি দেখেছি, আমি ওনার সাথে প্রায় সময় রাত্রে ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গা থেকে কল আসে, ভাই আমার তো রক্তের প্রয়োজন। উনি বলে আর কোনো জায়গায় যাবো না, গাড়ি ব্রেক করেন। কেন ভাই গাড়ি ব্রেক করতে হবে? ভাই আমার একজন রোগী বিপদে আছে। এক জায়গায় যাচ্ছি আমরা, অনুষ্ঠানে যাচ্ছি, হঠাৎ করে ফোন আসলো, তখন উনি কি করলো যে আর যাবো না। কেন ভাই? যে ভাই একটু উসমানে যেতে হবে বা অন্য জায়গায় যেতে হবে, একজন রোগী আছে ভাই, দেখি রক্ত
অতটা ম্যানেজ করতে পারি না। তখন এই যে গাড়ি ড্রাইভিং করতেছে, ফোন মানে এই গ্রুপের ব্লাড প্রয়োজন, এই গ্রুপের ব্লাড প্রয়োজন। তো রাত্রে তো অনেকেরই পাওয়া যায় না, উনি সজাগ থাকে প্রত্যেক রাত্রে, এটা আমি সাক্ষী। এমনি ঘুমায় সকাল 6টায়, আমি বেশ কিছুদিন ছিলাম ওর সাথে। তো এই সেবাটুকু কিন্তু আপনি টাকা দিয়ে পাবেন না। আমাকে ফোন দিবেন রাত্রে 12টার সময়, আমি আসবো না, সত্য কথা। কিন্তু ওনাকে ফোন দিলে আপনি পাবেন। তো আপনারা সকলেই দোয়া করবেন, যতদিন এই সিলেটের মাটিতে আছি, আমার হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা, তবে যতদিন আছি এবং যতদিন বেঁচে থাকবো, আমি যেন এরকম একটি মানব সেবার সংগঠনের সাথে জড়িত থাকতে পারি। এবং শামীম ভাইয়ের মতো না, যদি শামীম ভাইয়ের মতো বলি তাহলে ভুল হবে, কারণ ওনার যে অবদান সেটা আসলে মুখে বলে শেষ করার মতো নয়। সামান্যতম যদি কিছু করতে পারি এই সংগঠনের জন্য, তবে আমি আমার নিজেকে ধন্য মনে করব যে আমি এই সংগঠনের জন্য কিছু করতে পেরেছি। এবং আমার বিশ্বাস, দোয়া মানুষকে বলে পাওয়া যায় না, দোয়া একজনের 100 টাকা দিলে পাওয়া যায় না। কিন্তু দোয়া কেমনে আসে? অটোমেটিকলি আসে। একজন মানুষ যখন বিপদে থাকে, তাকে আপনি যখন এক ব্যাগ রক্ত দিবেন, সে যখন বিপদ থেকে উদ্ধার হবে, তার মন থেকে অটোমেটিকলি একটি দোয়া বা আশীর্বাদ আপনার উপরে অর্পিত হবে। তা আমার বিশ্বাস, এই ড্রিম সোসাইটি সিলেটের উপর শত শত মা বোন, শত শত মানুষের দোয়া এবং আশীর্বাদ আছে, নয়তো এই সংগঠন টিকে থাকার কথা নয়। আমি আর কথা বলবো না, যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে আপনারা সকলে আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। এবং এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের মাঝে যত গুণীজন উপস্থিত হয়েছেন, ওনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা আমাদের এই সংগঠনে এসে আমাদেরকে ধন্য করলেন। সকলের উপর পরম করুণাময়ের পক্ষ হতে শান্তি এবং রহমত বর্ষিত হোক, সেই আশা প্রত্যাশা রেখে ড্রিম সোসাইটির সকল সদস্যদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ সাজ্জাদ হোসেন মানিক ভাইকে খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, এবং উনি অনেক কথাই বললেন। তো আসলে আমি রাত্রে ঘুমাই না, এটার পিছনে একটা কারণ। রাত্রে ঘুমাই না, অনেক সময় অনেক মেম্বার বা অনেক ডোনার যারা আছে ওনারা ঘুমিয়ে থাকে। তো কারণ সদস্য একজন মানুষ, ওনারা যদি একটু জোরে কথা বলে যে ভাই আপনি একটা সংগঠনের সদস্য, আপনারা ফোন দিলাম বিরক্ত বোধ করলেন, কোন ধরনের সংগঠন করেন, তো উনি আবার বলবে কি ধর একটা সংগঠন করি, রাত্রে 3টার সময় আমার ফোন দেয়, এই সংগঠনের দরকার নেই। তার মানে একজন সদস্য আমার কমলো, একজন ডোনার কমলো। তো যাক, বিরক্ত বোধ করি, এটা আমারই হোক, সমস্যা নেই, তারপর সংগঠন জায়গায় থাকুক, মানুষের কল্যাণে কাজ হোক, এটাই ভালো। তো যাই হোক, আপনাদের অনেক কথা শুনলাম এবং অনেকেই অনেক সুপরামর্শ দিয়েছেন। তো এ পর্যায়ে আমাদের নবগঠিত কমিটির নতুন কমিটির সহসভাপতির দায়িত্ব যিনি গ্রহণ করবেন, আমাদের আব্দুল আলিম ভাই, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ড্রিম সোসাইটি সিলেট সবাই আমার পক্ষ থেকে সালাম। আর আমি বক্তব্য দিতে পারি না, বুঝছেন, আমার বক্তব্য দেওয়ার অভ্যাসও নাই। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমরা ড্রিম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শামীম ভাই। ও একটা আগে একজন ভাইয়া হইয়া গেছে, 6টা পর্যন্ত থাকতে হল, এটা সাক্ষী আমি নিজেও। রাত 3টার সময় তান্ডে মেসেঞ্জারে হই হ্যালো হ্যালো, বুঝছে। তো জিজ্ঞাসা শামীম ভাই কিতা হজাক, কিতা হইন ভাই আসছি, সমস্যা নেই। এটার লাগে আমি আমার শামীম ভাইরে সব সময় আমার অন্তর তাকিন ভাই দোয়া করি। কারণ একদিন রাত আমার রক্ত লাগে, আমি শামীম ভাইরে বললাম শামীম ভাই রক্ত লাগে, আমি আইরাম বাড়াইয়া। এটার লাগে আমি শামীম ভাইকে কৃতজ্ঞ। আর বিশেষ করে আমি কৃতজ্ঞ জানাই যে অত বড় একটা মহান কাজল লাগি আমার ছোট্ট ব্যক্তিরে অত বড় একটা দায়িত্ব দিছে, ও কারণে আমার পক্ষ থেকে তান্ডে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ফজল মাহমুদ স্যারের তো তুলনা হয় না, কিতা কইনি, বুঝছেন। আর একদিন স্যারের লাগে আমার সুবিধা দেখা হয়েছে, আমি সালাম দেওয়ার আগে স্যারে আগে আমার সালাম। আমার সর্বপ্রথম মানে এত জল লাগছে, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে এমনও ব্যক্তি আল্লাহ তুমি সৃষ্টি করছো,
যে ব্যক্তি এত বড় দায়িত্ব পাওয়ার পর আমার মতো ছোট ব্যক্তির আগে চালাম আমার উবা করাইছে উবা করাইয়া বললে কিতা করলা বা কিতা করো বাসা হই সব অ্যাড্রেস আমি বললাম স্যার আমার তো ছোট মোটো একটা দোকান হয় না আচ্ছা বালা এটা বালা কাজ সব পথে খাই তাই খাইবা এটা খুবই বালা কাজ পরে স্যারে জিকা মানে মা বাবার কথা জিকা করলাম কিন্তু আমার সবচেয়ে বড় একটা খুশি লাগছে তাই সর্বপ্রথম আদেশ দিছে মা বাপ তাহলে খেজমত করবাই ওটা পরে স্যারে বললাম স্যার আপনার মোবাইল নাম্বার স্যারে মোবাইল নাম্বার দিছেন দেখা যায় আমার মোবাইলে সেভ করা হইতে এই নাম্বার হইলে গিলা আমি বললাম স্যার আমার আফায় দেয়া গেছে আর স্যারের বাসা মনে হয় সিলেটের মনে হয় আমাদের সিলেটের কৃতি সন্তান বুঝছেন খুবই মানে অসহায় মানুষের বন্ধু বুঝছেন আর স্যারে জানি না স্যারে কিরকম মনে করে কিন্তু সিলেটের এমন কোনো ব্যক্তি নাই যে স্যারে লইয়া যে সমালোচনা হয় না আলোচনা হয় না এই সিলেটে কিন্তু অনেক বড় বড় পর্যায়ের ব্যক্তিরাও আসলা কিন্তু সমালোচিত হয়েছে কিন্তু স্যার কয়েকদিন আগে ফেসবুকে একটা দেখলাম নিজে স্যারে মাইকিং কইরা ট্রাফিকর সিএনজি বইয়া বইয়া জহররা এলান কররা এটা ফেসবুকে আপনারা কিমান পাইছে বুঝছেন এমন ব্যক্তি আর এত ছোট কাজও জড়িত থাকেন স্যার এর লাগে স্যারের লাগে সবাই অন্তর থেকে দোয়া করবা যে আল্লাহ যেন আল্লাহ তাআলা স্যারের নেক হায়াত দান করে বুঝছেন আর আমার বক্তৃতা দেওয়ার মতো কিছু নাই সবাই আমার সালাম আসসালামু আলাইকুম আমাদের মাঝে একজন ব্যক্তি উপস্থিত আছেন যার সাথে আমার অনেক সময় কথার কাটাকাটি মারামারি ঝগড়া আপুস মীমাংসা অনেক সময় অনেকটা হয়ে থাকে যাকে সিলেট শহর যদি কেউ থাকে তাহলে তার ওনারা দেখে নাই ঠিক আছে কিন্তু ওনার কথা শুনছে কিন্তু যদি কথা না শুনে না তাহলে বুঝতে হবে যে ওনার কানে কম শুনে উনি এমন একজন মানুষ যিনি পুরুষ এবং মহিলা মানে পুরুষ মহিলা এরকম না পুরুষ এবং মহিলা ডুয়েল কণ্ঠের অধিকারী এবং যাকে যিনি নিজে পরিচয় দেন উনি একজন রাজাকার কাজী জসিমউদ্দিন যিনি এই সংগঠনের সাবেক সাংগঠনিক ছিলেন যে কোনো কারণে ওনার মাথায় কোনটা আসছে চলে গেছেন তবে উনি সংগঠন থেকে চলে গেছে কিন্তু আমাদের মন থেকে চলে যায়নি এবং যেতে পারবেও না সেই মনের টানে ভালোবাসায় আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে তো কাজী জসিমউদ্দিন ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম তারাই আদর পায় পায় সম্মান সত্য আর ন্যায়ের প্রতি যারা বেগবান সম্মানিত উপস্থিতি মঞ্চে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আজকের সভার মঞ্চে উপস্থিত প্রধান অতিথি সিলেটের কৃতি সন্তান সিলেটের মাটি ও মানুষের মানবতার প্রেমিক জনাব ফয়সাল মাহমুদ স্যার উপস্থিত রয়েছেন ফ্রান্স প্রবাসী বাসিত ভাই সহ ড্রিম সোসাইটি সংগঠনের সকল নেতৃবৃন্দ আসলে ড্রিম সোসাইটি সিলেটের প্রতিষ্ঠার লগ্নে আমি একজন এই পরিবারের একজন সদস্য ছিলাম শামী আহমদ খানের সাথে সংগঠন করার আগে থেকে আমার সম্পর্ক সুসম্পর্ক আমার বয়সে হয়তো আমি একটু বেশি হব কিন্তু আমরা বন্ধুত্বের সম্পর্কই ছিল এবং আছে তো একদিন হঠাৎ উনি আমাকে রাস্তায় পেয়ে জিজ্ঞেস করতে লাগলেন জসিম ভাই আপনার মোবাইল নাম্বার সরি আপনার রক্তের গ্রুপ কি বললাম রক্তের গ্রুপ ও পজিটিভ ও আপনি কি রক্তদান করেন কইলাম জি রক্তদান করি তখন আমি 59 বার নিজে রক্ত দিয়েছি বললাম আমি 59 বার রক্ত দিয়েছি কেন শামীম ভাই কি আপনার মোবাইল নাম্বার দেন যেটাতে আপনি হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম রাতে গিয়ে সন্ধ্যার পর গিয়ে দেখি আমার মোবাইলে একটি গ্রুপ এসেছে ড্রিম সোসাইটি গ্রুপের নাম তখন ড্রিম সোসাইটি গ্রুপে ভয়েস আসতেছে আমাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হচ্ছে এই গ্রুপের মধ্যে ভয়েসে তখন আমি আবেগ আপ্লুত হয়ে একটি ভয়েস রাখলাম এখন পরে আমি শামীম ভাইকে কল দিয়ে বললাম ভাই বুঝলাম না এমন একটি মহান গ্রুপ কে প্রতিষ্ঠাতা তো উনি বললেন আমি নিজে প্রতিষ্ঠা করেছি আর আপনাকে এই গ্রুপে আমি অ্যাড দিয়েছি তা আমি নিজেকে ধন্য মনে করলাম আসলে মানবতার কাজ প্রতিটি মানুষই করতে পারে নিজের অবস্থান থেকে
প্রতিটি মানুষ নিজের অবস্থান থেকে মানবতার কাজ করা সম্ভব, কিন্তু দলীয়ভাবে কাজ করা আসলে কঠিন কাজ, নয়তো একদম হালকা। তো দলীয়ভাবে কাজ করলে ভালো হয়। একের বোঝা 10-এর লাঠি, 10-এর লাঠি একের বোঝা, একের জন্য বোঝা হয়ে যায়। তো আমি সেদিন আমন্ত্রণ জানিয়েছিলাম যে ভাই, যেহেতু একটি গ্রুপ আপনারা করেছেন, সংগঠন করেছেন, কমিটি করেন, এই হলেই কমিটি অনুমোদন হয়েছিল ড্রিম সোসাইটি সিলেট। সেদিন আমি ছিলাম সাংগঠনিক সম্পাদক, ড্রিম সোসাইটি সিলেটের সাংগঠনিক সম্পাদক পদে আমি ছিলাম। তা আমি দেখতে পাচ্ছি যে আমার পরে যিনি সাংগঠনিক ছিলেন তিনিও নেই, এখন নতুন আরেকজন সাংগঠনিক হয়েছেন। আসলে ড্রিম সোসাইটি সিলেটের সাংগঠনিক নিয়ে একটু সমস্যা বোধ করছি আমি মনে মনে। আশা করবো এখন যিনি এই দায়িত্বে আছেন, ইনশাল্লাহ আপনি এই দায়িত্বে অটল থাকবেন। সাংগঠনিক সম্পাদক পদটি অনেক মূল্যবান এবং আপনি আপনার মন থেকে এই পদটিকে সম্মান দেখিয়ে এই সংগঠনের গুরু দায়িত্বটি পালন করবেন। আমি যে কারণে বা যাদের কারণে সংগঠন থেকে চলে গিয়েছিলাম, আজকে আমার সামনে তারা নাই, এই সংগঠনেও তারা নাই। আমি খুবই কষ্ট পাচ্ছি, এই সংগঠন থেকে সরে গিয়ে আমি খুবই কষ্ট পাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। তবে কষ্ট হচ্ছে না এই কারণে আমি সংগঠন থেকে সরে গিয়ে মানবতার কাজ বন্ধ করিনি। আমি যেদিন সংগঠন থেকে চলে গিয়েছি, এর পরের দিন থেকে প্রস্তুতি নিয়ে 1 মাসের ভিতরে আমি আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেছি। আমি প্রতিষ্ঠাতা, আমার সংগঠনের নাম দিয়েছি হিউম্যান এইডার সিলেট। সংগঠনটি এখনো মানবতার কল্যাণে কাজ করছে, আপনারা দোয়া করবেন। হয়তো ড্রিম সোসাইটির মতো এত বড় সংগঠন হয় নাই, আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি। তো ড্রিম সোসাইটিতে আমার মাধ্যমে যারা এসেছিলেন, যখন আমি ছিলাম তখন আমার মাধ্যমে যারা এসেছিলেন, ইনশাল্লাহ আমি ওনাদেরকে আমন্ত্রণ জানাইনি আমার সংগঠনে, ওনারা এখনো ড্রিম সোসাইটিতে আছেন। এর মধ্যে প্রথম বড়লেখার আমার আব্দুল হাসিম ভাই এবং মহিলা সম্পাদিকা হেলেনা, তিনিও আমার আমন্ত্রণে এই সংগঠনে এসেছিলেন এবং আমরাই তখন এই মহিলা সম্পাদিকা দিয়েছিলাম, এখনো মহিলা সম্পাদিকা হিসেবে আছেন। আরো অনেকেই যারা আমার আমন্ত্রণে এসেছিলেন ওনারা ড্রিম সোসাইটিতে আছেন। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা মানবতার কল্যাণে কাজ করেন। আমি আসলে বক্তব্য দেওয়ার কথা না, আজকে উপস্থিত হওয়ারও কথা না। শামীম ভাইয়ের সাথে গতকাল কথা হয়েছে এবং আব্দুল হাসিম ভাইয়ের সাথে বড়লেখায় আমার 2-1 দিন আগে দেখা হয়েছে, উনি বলেছেন আপনারা আসতে হবে। তা আমি এসেছি আপনাদেরকে দেখে এবং স্যারকে দেখে আরো বেশি খুশি হয়েছি যে এমন একটি প্রতিষ্ঠানের সাথে স্যার এসে সম্পৃক্ত হয়েছেন। প্রতিষ্ঠানটি আরো অনেক দূর এগিয়ে যাবে মানবতার কল্যাণে, আমি বিশ্বাস করি। আর আপনারা যারা দাদা ভাইয়েরা আছেন, পকেট থেকে খরচ করে আমরা যে মানবতার কাজ করি সবসময় তা সম্ভব হয় না। আমি সামান্য উদাহরণ দিই। আমি একটু আগে উনি বলেছেন আমি ডুয়েট কণ্ঠে মাইকিং করি, মহিলা এবং পুরুষ কণ্ঠে মাইকিং করি, এটা আমার পেশা। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করি, এটা আমার পেশা। এই পেশা থেকে কয় টাকা ইনকাম করি, স্যার তো এর মধ্যে আবার পেশাটা আমার ইনকামের পরটা কেটে দিয়েছি। একদিন উনি নিজেও মাইকিং করেছেন, যদি উনি না করতেন আমি করতাম, কমপক্ষে 500 টাকা পাইতাম। তো যাই হোক, এই 500 টাকাও আমার চলে গেল স্যারের পকেটে। যাই হোক, এখন কথা হচ্ছে গিয়ে এই পেশায় নিয়োজিত থেকে আমি কয় টাকা ইনকাম করি, সেখান থেকে আমি বাসায় বসে রইলাম। সেদিন আমার কাজ নাই, বাসায় বসে রইলাম। এখন একজন রোগীর স্বজন ফোন দিয়ে বলতেছে ভাই আমার রক্ত লাগবে, কিন্তু আমার পকেটে 20 টাকাও নাই, রেড ক্রিসেন্টে আসবো, ডোনার নিয়ে রেড ক্রিসেন্টে আসবো, সেই 20 টাকাও নাই। এখন আমি কিভাবে সেবাটা দিতে পারি? তো অনেক সময় আমরা ডোনারের নাম্বার রোগীর স্বজনদেরকে দিয়ে বলি আপনি ওই ডোনারকে কল দিয়ে আপনার সাথে আপনি ডেকে নিয়ে যান, ডোনারকে আমি বলেছি, ডোনারকে আপনি নিয়ে যান। এইভাবে আমরা অনেক সময় মানব সেবা দিয়ে থাকি। পকেট থেকে খরচ করে সব সময় মানব সেবা করা যায় না, যাবে না। আপনারা যারা দাতা ভাইরা আছেন, যাদের 500 টাকা 1000 টাকা খরচ করলে গায়ে লাগবে না, আপনারা এই সংগঠনের লিল্লা ফান্ডে আপনারা সংগঠনকে অনুদান করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এগিয়ে যাক মানবিক সংগঠন ড্রিম সোসাইটি সিলেট। ভাইকে খুব সুন্দর কথা বললেন এবং উনি এখানে একটি ছোট কথা বলে গেছেন যে উনি এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন
এখন নেই। তারপরে যিনি আসছে সাংগঠনিক সম্পাদক, তিনিও নেই। তো দুজন সাংগঠনিক সম্পাদক এখান থেকে যাওয়ার পর আপনি একটি সংগঠন করেছেন হিউম্যান এইডার। বর্তমানে যিনি এখান থেকে বেরিয়ে গেছেন আমাদের সাংগঠনিক সম্পাদক, উনি আমি যতটুকু শুনলাম এবং আমাকে একটি দাওয়াত করেছিল, উনি একটি সংগঠন করেছেন বিএন ব্লাড ফাউন্ডেশন। আচ্ছা, তো আমি তখনই আনন্দ বোধ করি যে ড্রিম সোসাইটি থেকে শিক্ষা অর্জন করে যদি কোনো মানুষ যে সংগঠন করলে সেটা ভালো, দেশের জন্য সমাজের জন্য কাজ করবে। এখানে প্রতিহিংসার কোনো জিনিস নেই, কারণ বুঝতে হবে ড্রিম সোসাইটি সিলেট একটা কোম্পানি, এখানে স্বেচ্ছাসেবক তৈরি হয়, এখান থেকে সংগঠন তৈরি হয়, সেটা বুঝতে হবে। এখানে আপনারা যারা মানুষের কল্যাণে কাজ করেন, মানবতার কল্যাণে কাজ করেন, কাজ শিখে বুঝে শুনে মানুষের কল্যাণে কাজ করবেন। একটা না 10টা সংগঠন যদি হয়, আমাদের কোনো প্রতিহিংসা নয়, আমরা আপনাদের সাথে সহমত পোষণ করি। আজকে এখানে উপস্থিত যারা আছেন আমাদের ড্রিম সোসাইটির কার্যকারী কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা, আমাদের অনেক মেম্বাররা অনেক জায়গায় রয়েছে। আর আজকে আমাদের প্রোগ্রামটি ছোট আকারে করাতে হয়তো অনেক মেম্বাররা এখানে অ্যাটেন্ড হয় নাই, কারণ তাদেরকে বলা হয় না। এই জন্যই যে আমাদের শুধু কার্যকারী কমিটির সদস্য যারা আছি, আমরা মিটিংটি শেষ করে যেটা ছোট একটা হল রুম নিয়েছি, সেখানে সবাইকে জায়গা দেওয়া সম্ভব না। এই জন্য আমাদের কার্যকারী কমিটির মেম্বার এবং দায়িত্বশীল যারা, তাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রামটি করা। তো ইতিমধ্যে যে সুন্দর সুন্দর কথাগুলো বললেন, আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি মোহাম্মদ বাসিত ভাই হয়তো একটু ব্যস্ত, ওনার আরেকটা মিটিংয়ে মনে হয় অ্যাটেন্ড করতে হবে যতটুকু সম্ভব। তো ইতিমধ্যে আমরা ওনার কাছ থেকে 2-4টি কথা শুনবো, এবং উনি আমাদের যেহেতু ফ্রান্স থেকে আসছেন, বড় দেশের মানুষ, বড় টাকার মানুষ, তো আমাদের অর্থনৈতিক এবং আমাদের যে কর্মকাণ্ডগুলা গতিশীল করার লক্ষ্যে এবং মানুষের কল্যাণে আমরা কি কি কাজ করতে পারি, আমাদেরকে যেভাবে আপনারা উপদেশ দিবেন, উপদেশমূলক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আব্দুল বাসিত ভাইকে। ধন্যবাদ। তাসবিহ ও সেজদা দেখে খুদ এলাহি ভুলবে না, মানব সেবার মুক্তি ছাড়া স্বর্গ দুয়ার খুলবে না। সম্মানিত উপস্থিতি, ড্রিম সোসাইটি সিলেট কর্তৃক আয়োজিত আজকের পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপ পুলিশ কমিশনার জনাব ফয়সাল মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি, ড্রিম সোসাইটি কার্যকারী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে আয়োজন, আপনারা এত সুন্দরভাবে আয়োজন করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝে আজকে এখানে উপস্থিত হয়েছেন পুলিশ কমিশনার সাহেব জনাব ফয়সাল মাহমুদ। উনাকে এত ব্যস্ততার মাঝে যে আজকে উনি যা এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি আমার বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ড্রিম সোসাইটির কার্যকারী পরিষদের প্রত্যেক সদস্যবৃন্দ এবং কার্যকারী পরিষদের সবাইকে। তারা এত সুন্দর আয়োজন, এখানে আছে ঐক্য, এখানে আছে শৃঙ্খলা, আছে সেবা, আছে ত্যাগ, সবকিছুর সমন্বয়ে গঠিত ড্রিম সোসাইটি। আমি ড্রিম সোসাইটির ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি, তারা যাতে আরো সামনের দিকে অগ্রসর হতে পারে, এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা
ফ্রান্স শাখার পক্ষ থেকে আমি সহযোগিতা কামনা করব। আর যেহেতু এখানে কমিশনার সাহেব উপস্থিত আছেন, ওনার কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন, ওনার কাছ থেকে আলোচনা শুনবেন। আর সবার কাছে আমার একটাই কথা থাকবে, আমরা সবাই যেন আমাদের সেবা, অবশ্যই আমরা মানব সেবায় নিয়োজিত থাকবো, সবাই যেন সবার মায়ের সেবা আগে করি, সেই আশা ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আব্দুল বাসিত ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভাই। উনি আমাদের সামনে দুটি কথা বলার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। যাক, ওনার গলায় একটু প্রবলেম আছে, হয়তো কথা বলতে পারতেছে না। তো নেক্সট অবশ্যই ওনার সাথে আমরা পরিচয় হয়ে যাব। তো এখন আমরা এমন এক ব্যক্তির বিষয় নিয়ে আলোচনা করব, যিনি মানুষ বুঝলে সোনার মানুষ হবে এবং যিনি মানুষের কল্যাণে, মানুষকে নিয়ে স্রষ্টার উদ্দেশ্যে অনেক কথা লিখেন, অনেক গান লিখেন, অনেক ছড়া লেখেন এবং উনি মানুষের মাধ্যমে মানুষের সেবা করে আল্লাহর দিদার লাভ করা যায়। এবং আল্লাহর দিদার লাভ করতে গেলে আমাদের যা প্রয়োজন, যে নিয়ম কারণগুলা, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, ওই সমস্ত বিষয়ের উপরে যিনি বিশেষ করে গবেষণা করেন, আমার প্রাণপ্রিয় বড় ভাই উপস্থিত, যিনি আমাদের নবগত নতুন যে কমিটি, সেই কমিটির সাংস্কৃতিক বিষয়ক প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন যিনি, এবং যাকে নিয়ে আমাদের অনেক আশা, আমরা দীর্ঘদিন যাবৎ ওনাকে নিয়ে একটা প্ল্যান পরিকল্পনা ছিল। সেই জাভেদ ভাই কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমার আসলে বক্তব্য দেওয়ার কোনো ভাষা নাই, জানি না যতটুকু আমার শামীম ভাই কইছে এর কিঞ্চিত মাত্র আমি হইতে পারছি না। যদি পারতাম তাহলে একটা মানুষের কাতারে গিয়ে দাঁড়াইতাম। তো যাক, আমি একজন অবহেলিত মানুষ। ডিম সোসাইটি সংগঠন একটা সামাজিক সংগঠন, এটা অনেক বড়, আরো ভবিষ্যতে এটা বড় হবে এই আশা রাখি। এখানে উপস্থিত ডিম সোসাইটির সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, প্রত্যেকের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি এই সংগঠনের দীর্ঘদিন এই কার্যক্রম দেখে আমি নিজে আনন্দিত এবং আজকে এই সংগঠনে আমি উপস্থিত হয়ে আমি নিজে গর্বিত এবং ধন্য। তো ভবিষ্যৎ এই সংগঠনের আরো উজ্জ্বল ভূমিকা রাখবে মানুষের কল্যাণে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করব। তো অবশ্যই গুডনিউজটা আমাদের বাসিত ভাই দিবেন আমাদের উদ্দেশ্যে। আপনাদের এত সুন্দর আয়োজন, আর আমি আসলে ওটা প্রকাশ করতে চাইছিলাম না, শামীম ভাইয়ের অনুরোধে আমি প্রকাশ করতেছি। আমি চাইছিলাম যে ওটা আমাদের ভিতরেই থাকবে, কিন্তু শামীম ভাই বলতেছেন না, ওটা আপনি প্রকাশ করেন, সমস্যা না। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আজকের যে প্রোগ্রাম, আজকের এত সুন্দর প্রোগ্রামে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 5,000 টাকার একটা অনুদান দেব। আর এখানে আছেন কমিশনার সাহেব আছেন, ওনার কাছ থেকে আপনারা তো সর্বাত্মক সহযোগিতা পাবেন। উনি আপনাদের পাশেই আছেন, পাশেই থাকবেন আপনাদের ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি, আর আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে ডিম সোসাইটি সিলেটের সহসভাপতি, সাধারণ সম্পাদক, যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, আপনারা একটু আমাদের কাছাকাছি আসেন। আমাদের আব্দুল বাসিত ভাইকে একটা ফুলের তোড়া দিয়ে গ্রহণ করে নেবেন আপনারা।
বুঝা বুঝা আপনি আমার স্বাস্থ্যের বিষয়ে মুক্ত আলোচনা এটা এরকমই ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটা শব্দ আইছে বাজার। এই শব্দটা আমি নতুন শুনছি গত পরশু দিন। বাংলা ভাষার শব্দ, আপনারাও শুনছেন শব্দটা। শব্দের অর্থটা আমি জানছি পরে। শব্দটা হইল আগুন। আগুন শব্দটা শুনছেন না? শুনছেন তো সবাই? আগুন শব্দটা শুনছেন এবং আগুন শব্দের অর্থ আগুন শব্দের অর্থ এটা আতে আসসালামু আলাইকুম, নমস্কার গুতে গুড মর্নিং বা গুড ইভিনিং, দন্তের মতো নমস্কার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, নমস্কার মানে আগুন। ঠিক আছে? তো বক্তব্য শুরুতে আমি সব সালাম আদাব নমস্কার জানাই। আমি এত বেশি খুশি আজকের অনুষ্ঠানতে মধ্যে আসতে পেরে। আসলে আমি একজন অত্যন্ত সাধারণ ফ্যামিলির মানুষ এবং সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ সেই হিসাবে খুব ভালো লাগে কোনো সাধারণ মানুষের প্রোগ্রামগুলোতে আসতে আমার ভালো। আজকের অনুষ্ঠানে আসলাম, মাঝে মধ্যে আমার মনে হইলো যে এই অনুষ্ঠানটা কিন্তু আমার কোনো বিদায় অনুষ্ঠান। সবাই যেভাবে প্রশংসা করলো আমি মনে করছি আমার কোনো নিজের কোনো বিদায় অনুষ্ঠান আইসি সবাই না। বিদায় অনুষ্ঠানে গেলে মানুষের সুনাম করে পারে, যতই খারাপ হোক ভদ্রতার খাতিরে হইলে তো কিছু কথা বলে। আসলে মাইকিং এর বিষয়টা একটাও একটা আমি আসলে সব মানে কই আর কি। এখানে যারা আছে সবাই সিলেটের লোক নাকি? সিলেটের? হ্যাঁ, খালি আমরা সভাপতি সাহেব বার হয়েছি। তো যাই হোক, তো আসলে মাইকিং করার সময়ও আসলে অনেকের হই যে অনেক টিআই সাহেব থাকে, সার্জেন্ট থাকে, হ্যাঁ, অনেক কনস্টেবল থাকে, তারা বলছে তুমি একটু হও। তারা আবার হইতে মানে করে মানে একটু ইতস্তত বোধ করে বা হয় না। তো জসিম ভাইয়ের মতো মানুষ থাকলে এখন দেখি যে তারা যখন কেউ কর না তখন হয় আর আমি নিজেও ও কারণে আসলে একেবারে মানে বিন্দু মাত্র উদ্দেশ্য নাই যে মানে সেউরে যাই হোক, খুবই ভালো লাগলো এই ধরনের আপনাদের এই সংগঠনের মধ্যে আসলাম আমি। আর শামীম সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ, দক্ষ মানুষ, যোগ্য মানুষ, সমাজের জন্য চিন্তা ভাবনা করা মানুষ। উনি একদিন রাত্রে আমার ফোন করলো যে ভাই আমার গাড়িটা এভাবে আটকেছে। তো উনি প্রথমে যে কথাটা বললো, যে কথাটা ওনার যে কথাটা আমার ভালো লাগলো, সেই কথাটা হচ্ছে আমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, আমার ড্রাইভিং লাইসেন্স ওকে, আমার গাড়ির রেজিস্ট্রেশন ওকে, আমার ইন্স্যুরেন্স সব কিছু ওকে। এরপরেও পুলিশ আমাকে আটকেছে। কারণ পুলিশ যদি আটকে থাকে তাইলে ওনার কাছে আমার তো ক্ষমা চাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। আমি বললাম যে ভাই ঠিক আছে, এটাই ওনার কাছে আমার ভালো লাগছে। উনি যদি বলতো ভাই আমি অমুক সংগঠনের অমুক নেতা বলতেছি, আমার গাড়ির রেজিস্ট্রেশন নাই, আমার গাড়িটা ছেড়ে দেন, তখন আমার কাছে বিষয়টা খারাপ লাগতো। উনি সেটা বলে নাই। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ। আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ মূলতই হলো গিয়া সমাজের সভ্য মানুষ যারা, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আর যারা অসভ্য মানুষ সে যত বড়ই হোক না কেন, যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকে তাহলে তাকে সভ্য মানুষ বলা হয়। সে হয়তো অনেক ধনী হইতে পারে, অনেক ক্ষমতাবান হইতে পারে, কিন্তু সে শ্রদ্ধা মানে সভ্য কোনো মানুষ না। তো
আপনাদের এই এই যে সংগঠন, আপনারা রক্তদানের সংগঠন, এটা একটা মহান কাজ। রক্তদান করা অনেক অনেক বড় একটা বিষয়। আমি নিজেও আমার আত্মীয় স্বজনের প্রয়োজনে আমি নিজেও রক্ত দিই এবং অনেক রক্তদান সংগঠনের সাথে আমার সম্পর্ক রয়েছে। তো রক্তদান করা যেহেতু একটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে রক্তদান করলে কোনো সমস্যা হয় না, একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে। যেমন আমাদের এই জসিম ভাই, আপনি কতবার রক্ত দিয়েছেন? 67 বার। তো 67 বার উনি রক্ত দিয়েছেন। তো এই যে 67 বার উনি রক্ত দিলেন, দেওয়ার পর তোমার তো কোনো অসুবিধা তো হয়নি। একটা জিনিস যদি আমি দিলে আমার যদি কোনো অসুবিধা না হয়, আর একজন মানুষের যদি সুবিধা হয়, তাহলে আমি সেটা কেন দিব না? এই জন্য আমি নিজেও যখন আমি ইন্টারভিউ কতবার দিয়েছি এটার খেয়াল নাই বা নোট নাই, কিন্তু যখনই মনে হয়েছে যে 3-4 বার অতিবাহিত হয়েছে, কেউ একজন রক্ত চাচ্ছে পরিচিত জনের মধ্যে, তখন আমি নিজেও রক্তদান করি। এখন রক্তদান করাটা প্রয়োজন। তো এটা শরীর সুস্থ থাকে, শরীর অসুস্থ হয় না। কিন্তু রক্তদান করার জন্য যেটা আমাদের শামীম ভাই একটু আগে বলেছেন, যে রক্তদান করার জন্য তো আপনাকে ফিট থাকতে হবে। আমি শেষবার রক্ত দিলাম, আমার বাবাকে রক্ত দিলাম এই জানুয়ারি মাসের কত 25 তারিখ না কয় তারিখ, 25 তারিখে সর্বশেষ আমি রক্ত, এই বছরের জানুয়ারি মাসে আমার বাবাকে রক্ত দিলাম। বাবা ইন্তেকাল করলেন ফেব্রুয়ারি মাসের 5 তারিখে। এর আগে আমি রক্ত দিতে গেলাম, ঢাকা গেছি এমনি একটা কি কাজে, ওইখানে আমার এক আত্মীয় রক্ত দরকার হইলো, সেখানে আমি রক্ত দিতে গেলাম। ওইখানে রক্ত দিতে যাওয়ার পরে যে জিনিস নতুন করে আবিষ্কার করলাম, আমার অনেক কিছু টেস্ট করলো যে আমার ডায়াবেটিস আছে কিনা, আমার সমস্যা আছে কিনা। তখন আমার মনে হলো যে পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলাম, মানুষ আবার একদিন মৃত্যুবরণ করব। এই সময়ের মধ্যে মানুষের জন্য কিছু করতেও পারলাম না। যদি আমার 4 মাস অন্তর যদি মানুষকে আমি যদি একটু রক্তও দিতে না পারি, তাহলে আমার এই জীবনের কি মূল্য থাকতে পারে? কিন্তু রক্ত দিতে আমি চাই, আমি রক্ত দেওয়ার মতো আমার শরীরটা সুস্থ না, তাহলে তো এই শরীরের আর তো কোনো দাম দিল না। এখন আমার শরীরটাকে অন্তপক্ষে আমার এমন ভাবে ফিট রাখা উচিত, যাতে আমি প্রয়োজনে আমার আত্মীয়কে, আমার স্বজনকে প্রয়োজনে যেন আমি 1 ব্যাগ রক্ত দিতে পারি, এই মোতাবেক যেন আমার স্বাস্থ্যটা অন্তপক্ষে ফিট থাকে। তো ভাই যেটা বললেন, শামীম ভাই যেটা বললেন যে স্বাস্থ্যের কথা, আসলে যে জিনিসটা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যের যে মূল্যবান কোনো জিনিস আমাদের নাই। এই যে আজকে আমরা এখানে বসে আছি, আপনারা যদি অসুস্থ হতেন কেউ, তাহলে কিন্তু এখানে আসতে পারতেন না। এই যে শামীম সাহেব এত পরিশ্রম করতেছেন, সুস্বাস্থ্যের অধিকারী বিধায় এটা করতে পারতেছেন। তবে এই স্বাস্থ্যটা নিয়ে আমরা যত অবহেলা করি, অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু তত অবহেলা করি। আমরা লেখাপড়া নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমরা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকি, আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি,
আমরা সামাজিক মর্যাদার জন্য আমরা ব্যস্ত থাকি, আমরা কত কাজে আমরা ব্যস্ত থাকি, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে যে মূল্যবান সম্পদ এই স্বাস্থ্য নিয়ে কিন্তু আমরা সচেতন নয় বললেই চলে। সচেতন আছে কিছু কিছু আছে সচেতন, কিন্তু এটা একেবারে না থাকার মতোই। এইটা আমরা আমাদের বাস্তব চিত্র, এটা আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই। মনে করেন আমি যখন সিলেটে আসলাম আজ থেকে কয়েক বছর আগে, পপুলার মেডিকেল ছিল, পপুলার ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টার ছিল মেডিকেল রোডে। আমি আসার পরে তারা আবার সুবানীঘাটে তারা তাদের বিশাল বিল্ডিং তারা ওপেন করে। আমি যখন সিলেটে আসি তখন ইবনে সিনার প্রতিষ্ঠান ছিল হচ্ছে সুবানীঘাটে, তারা এখন নতুন প্রতিষ্ঠান করছে রিকাই বাজার। আমি যখন এখানে আসি তখন একটা মাউন্ট এডোরা হাসপাতাল ছিল মিরবক্সটুলা, এখন মাউন্ট এডোরা হাসপাতাল বিশাল ভবন করছে আখালিয়াতে। একটা ব্রাঞ্চ খোলার পরপরই তারা আরেকটা ব্রাঞ্চ বছর ঘুরতেই তারা আবার করতেছে। তো তারা করুক, এতে কোনো অসুবিধার কিছু নাই, এটা ভালো, স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য সেবা দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে এভাবে কি একের পর এক হসপিটাল হইতে থাকবে আর আমরা কি একের পর এক অসুস্থ হইতে থাকবো? আমাদের তাদের টাকা পয়সার তাদের টাকা পয়সার উৎসটা কি? আমাদের রোগ হচ্ছে তাদের টাকা পয়সার উৎস। আমাদের রোগ হচ্ছে তাদের টাকা পয়সার উৎস। তা আমাদের অসুস্থতাকে পুঁজি করে আজকে একের পর এক হসপিটাল হচ্ছে, একের পর এক প্রাইভেট ক্লিনিক হচ্ছে। আপনি যদি আজকে শুক্রবার এখন যদি যান, প্রতিদিন শুক্রবার বলেন, শনিবার বলেন, রবিবার, প্রতিদিন আপনি যে কোনো সিলেটের আপনি ইবনে সিনায় যান, আপনি পপুলারে যান, আপনি মাউন্ট এডোরায় যান, আর যত হসপিটাল আছে আপনি যাবেন। আমরা এখানে যেভাবে মিটিং করতেছি দেখবেন যে এর চেয়ে আরো বড় বড় মিটিং সেখানে হচ্ছে। মনে হয় যেন এক একটা সমাবেশ হইতেছে, এক একটা জনসভা হচ্ছে। এই পরিমাণ রোগী এবং এই পরিমাণ রোগের গার্ডিয়ানরা এখানে ঘোরাঘুরি করতেছে। তো এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র না, অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমাদের অসচেতনতা। তারা কিন্তু আমাদেরকে ডাকতেছে না, কোনো মেডিকেল কি আমাদেরকে ডাকতেছে? কোনো মেডিকেল আমাদেরকে ডাকছে, ভাই আমার কাছে আসো, আমার কাছে চিকিৎসা নাও, এটা কিন্তু তারা করতেছে না। পত্রপত্রিকা তারা অ্যাডভার্টাইজ দেয়, এটা ঠিক আছে, পত্রপত্রিকা খুললেই তো ডাক্তারদের অ্যাডভার্টাইজ, পত্রিকা খুললেই ডাক্তারের অ্যাডভার্টাইজে ভর্তি। হ্যাঁ, বিভিন্ন ডাক্তার, ঢাকা থেকে আগত অমুক ডাক্তার, এখন ভারত থেকে আগত অমুক ডাক্তার, ঠিক আছে, ডাক্তার অ্যাডভার্টাইজের কোনো শেষ নাই। এখানে কোনো ডাক্তার আছেন নাকি? এখানে কোন ডাক্তার সাহেব আছেন? রক্তদান তো এটা তো একটা ডাক্তারের আওতায় না পড়লেও একটা রোগীর সংক্রান্ত। তো এই জিনিসটা আমাদের একটা ভাবনার বিষয়। আমাদের এই যে অসুস্থতাটা, আমরা এভাবে আমরা অসুস্থ হচ্ছি, আমাদের পরিবার পরিজন, আত্মীয়জন, বন্ধু বান্ধব অসুস্থ হচ্ছে। তো অসুস্থ হওয়াটা এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা হবে। আপনি যদি অসুস্থ হন,
শুধুমাত্র আপনার স্ত্রী বা বিয়ে না করলে আপনার মা বাবা বা আপনার সন্তান, এই কয়জন মানুষই আপনার জন্য তারা মানে ভুগবে, তারাই ভুগবে, আর কেউ কিন্তু ভুগবে না। আপনি ভুগবেন মানে কি আপনি অসুস্থ হয়ে পড়ে গেছেন, এখন আপনাকে সিএনজি তুলতে হবে, তাকে আপনাকে অ্যাম্বুলেন্সে নিয়ে নিতে হবে, আপনার পরিবার পরিজনকে, আপনার ভাই বন্ধুকে। আপনার স্ত্রী যদি বিয়ে করে দেন, আপনার স্ত্রী হয়ে যাবে অত্যন্ত অসহায়। ডাক্তার সাহেবদের কাছে গেলে যদি আপনি ধনী লোক হয়ে থাকেন তাহলে আপনি একভাবে ট্রিটমেন্ট পাবেন, যদি গরিব লোক হয়ে থাকেন তাহলে তো আপনি অন্যভাবে ট্রিটমেন্ট পাবেন। আর ধনী লোক আর গরিব লোক কি, অসুস্থ যে হয়ে যায় তাকে ডাক্তার তো দূরের কথা, একজন নার্সও কিন্তু 2 পয়সার দাম দেয় না। একজন নার্সও কিন্তু একজন অসুস্থ রোগীকে 2 পয়সার দাম দেয় না, বলছে অসুস্থ লোক, ডিসি অসুস্থ মানে তো সে তো অসুস্থ, সে তো অক্ষম লোক। আপনার প্রতিষ্ঠান আপনাকে দাম দিবে না। যে প্রতিষ্ঠানে আপনি সারা জীবন ভর চাকরি করলেন, ওই প্রতিষ্ঠানে বলবে যে ধর এ অসুস্থ হয়েছে, তাড়াতাড়ি বিদায় হইলে, কারণ তার অফিসের তো কাজ হচ্ছে না। অসুস্থ একজন লোককে দিয়ে অফিসের কাজ হবে না। একজন অসুস্থ মানুষ, সে তার যতই আপনি আপন মনে করেন, যতই আপনি ভালো মনে করেন, যতই আপনি রক্তের সম্পর্ক মনে করেন, একজন অসুস্থ মানুষ কিন্তু পরিবারের একটা বোঝা হয়ে যায়। পরিবার তাকে ফেলতেও পারে না, তাকে বহনও করতে পারে না, তাকে ফেলতেও পারে না একজন অসুস্থ মানুষকে। এই জন্য একটা ঘটনা আছে, এই ঘটনার সত্যতা সম্পর্কে আমি অবহিত না। ঘটনাটা শুনেছি, এই ঘটনাটা মানে আপনাদেরকে বলছি। এটা সত্য কিনা এটা আমি জানি না। এখানে একজন আমাদের মৌলানা সাহেব আছেন, আপনি তো মৌলানা সাহেব না, হাফিজ সাহেব, মৌলানা সাহেব বলতে পারবেন এই ঘটনা সত্য কিনা। একটা ইসলাম ধর্মাবলম্বীদের ঘটনা। এটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছিলেন। তো মূসা আলাইহিস সালামকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, হে মূসা আলাইহিস সালাম, তো আমার কাছে তোমার কোনো কিছু চাওয়ার আছে কিনা, তুমি আমার কাছে কোনো কিছু চাও কিনা, এমন কিছু চাও যাতে আমি তোমাকে দিতে পারি। তো মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি একজন পৃথিবীর মানুষ, আপনার সাথে কথা বলার মতো সুযোগ আমাকে দিয়েছেন, আপনি আমাকে নবী রসুল বানিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার আর কিছু নাই, আমি আপনার শুকরগুজার করছি, আমি আপনার কাছে আর কিছুই চাই না। তো মূসা আলাইহিস সালাম তো একটু অনুসন্ধিৎসু ছিলেন, উনি বললেন যে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আপনার কাছে কিছু চাইলাম না, কিন্তু আমার জায়গায় যদি আপনি হইতেন তাহলে আপনি কি চাইতেন? মানে আমি যদি আরেক পর্যায়ে আপনার পর্যায়ে থাকতাম আর আপনি যদি আমার পর্যায়ে থাকতেন তাহলে আপনি কি চাইতেন, আমি এই জিনিসটা একটু জানতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমার কাছে সুস্বাস্থ্যটা চাইতাম। আমি তোমার কাছে কি চাইতাম? সুস্বাস্থ্যটাই আমি তোমার কাছে চাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে আমি তোমার কাছে বাড়ি গাড়ি চাইতাম, ধন সম্পদ চাইতাম, হ্যাঁ, ঈমান আমল চাইতাম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আল্লাহ বললেন যে কি আমি তোমার কাছে সুস্বাস্থ্য চাইতাম। এই কথার এই ঘটনার প্রেক্ষিতে আমরা বুঝতে পারি সুস্বাস্থ্য জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য জিনিসটা এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীর মধ্যে আর কোনো কিছু নেই। পৃথিবীর মধ্যে আর কোনো কিছুই নাই আপনার সুস্বাস্থ্য ছাড়া। সুস্বাস্থ্যটাই আপনার আমার সবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর আমরা সবচেয়ে বেশি অবহেলা করি কিন্তু এই জিনিসটাকে, একদম সবচেয়ে বেশি অবহেলা করি আমরা আমাদের স্বাস্থ্যটাকে আমরা অবহেলা করি। আমরা অসুস্থ না হওয়া পর্যন্ত আমরা স্বাস্থ্যের গুরুত্বটা আমরা অনুধাবন করতে পারি না। এই জন্য আমাদের মহান ইসলাম আরেকটা হাদিসে বলেছেন, এই হাদিসটাও সত্য কিনা মিথ্যা আমি জানি না, আমি শুনেছি, হুজুর বলতে পারবেন, যে তুমি অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে গুরুত্ব দাও।
অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে গুরুত্ব দাও, তুমি গরিব হওয়ার আগে তুমি তোমার সচ্ছলতাকে তুমি গুরুত্ব দাও। এরকম 5টা জিনিস আছে, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে তুমি গুরুত্ব দাও। তুমি তোমার বৃদ্ধ অবস্থা আসার আগে তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও। আরো 2টা বিষয় আছে, অন্য কি আমি ভুলে গেছি এখন, কিন্তু বলা হচ্ছে অসুস্থ হওয়ার আগে তুমি তোমার স্বাস্থ্যকে তুমি গুরুত্ব দাও। কিন্তু আজকে আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমরা খুব বেশি অবহেলা করি আমরা আমাদের স্বাস্থ্যটাকে, এবং এই অবহেলার কারণেই আমাদের স্বাস্থ্যকে অবহেলার কারণেই আজকে ডাক্তারদের পকেট গরম। এই যে বাগবাড়ির ওইখানে গেলে, বাগবাড়ি নাকি নবাব রোডে গেলে দেখবেন একটা ডক্টরস টাওয়ার, যত সিলেট মহল যত বড় বড় বিল্ডিং আছে সবগুলো বিল্ডিং দেখবেন যে তাদের মালিক হলো ডাক্তাররা। মালিক হয়েছে তারা, এটা আমার কোনো আপত্তি নাই, অসুবিধার কিছু নাই। কিন্তু যদি আমরা সবাই সুস্থ থাকতাম, যদি আমরা ডাক্তারের কাছে না যাইতাম, তাইলে তো এই অট্টালিকাগুলো হয়তো না হইতে পারত। হয়েছে, ভালো হয়েছে, ডাক্তারের কাছে আপনি যাবেন, টেস্ট দিবে। আমি ডাক্তারের কাছে গেলেই আমি আগে বলছি, ভাই আপনি আমার সাদা চোখে যা দেখছেন এটা দেখেই ভাই আপনি আমার ওষুধটা দিয়ে দেন, আমি খাইয়া ভালো হইলে হবো, না হলে বলে ভাই ফয়সল ভাই আপনি কি বলেন ভাই, আগে তো টেস্ট করতে দেখতে হবে আপনার কি হয়েছে, টেস্ট ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু আমাদের এখানে আগে অনেক ডাক্তার ছিলেন, ডাক্তার খালিক সাহেবের নাম সবাই জানেন। উনি মানুষের চেহারা দেখলে বলতে পারতেন সে কি সিগারেট খায়। হ্যাঁ, উনি চেহারা দেখলে বলতে পারতেন যে মানে কি সিগারেট খায়, কি বেনসন খায় না ক্যাপস্টেন খায়, এইটা উনি চেহারা দিয়ে, তুমি তো ক্যাপস্টেন খাই আসছো, তখন আমাদের ক্যাপস্টেন সিগারেট ছিল। তো এখন যুগ পরিবর্তন হয়েছে, ওই সময় হয়তো এত অত্যাধুনিক ল্যাবরেটরি ছিল না, টেস্ট করার যন্ত্র হয়েছে, টেস্ট করাটা তো ভালো, অসুবিধার কিছু নাই, কোনো কিছুই অসুবিধার কিছু নাই, এটা আমি অসুবিধা আছে এটা বলছি না। আমি যেটার জন্য কথা বলছি সেটা হচ্ছে আমরা আমাদের স্বাস্থ্যটাকে আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়াটা আমাদের প্রয়োজন। কিন্তু আমাদের যারা সম্মানিত ডাক্তাররা আছেন, আমি জীবনে কখনো শুনি নাই কোনো ডাক্তার গিয়ে কোনো একটা এলাকায় ক্যাম্পিং করতে যে স্বাস্থ্য ভালো রাখার পদ্ধতি কি, এই ব্যাপারে কোন ডাক্তার কোনো কিছু বলছে আপনারা শুনতে পারেন? হ্যাঁ, টাকা দিলে বলতে পারে। তো এইটা ডাক্তাররা কিন্তু তারা কিন্তু অত্যন্ত মেধাবী মানুষ, প্রতিটা স্কুল কলেজ আমাদের অত্যন্ত সম্মানিত মানুষ তারা, এটা আমি কিন্তু কোনো ইয়ে করতেছি না। প্রত্যেকটা ক্লাসের যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় তারা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। হ্যাঁ, এবং তার রচনা লেখার সময় আমরাও রচনা লিখছিলাম যে বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হয়ে পল্লী গ্রামে গিয়ে আমরা মানুষের সেবা করবো, আমরা বিনামূল্যে চিকিৎসা করবো, আমরা নিজেরাও রচনা লিখছি। হ্যাঁ, পল্লী গ্রামে যাইতে চাই না, সিটি থাকতে চাই, যাই হোক, এটা প্রত্যেকের যার যার সুযোগ সুবিধা মতো থাকতে চায়। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের উচিত আমাদের নিজেদের স্বাস্থ্য এবং আমাদের আশেপাশে যারা আছে, নিজের স্বাস্থ্য এবং আশেপাশে যারা আছে তাদের স্বাস্থ্যটা যাতে সুন্দর থাকে সেদিকে আমাদের খেয়াল রাখা। যেমন আমি শামীম সাহেবের কথা শুনলাম, উনি সারা রাত ঘুমান না, তো এটা তো ঠিক হবে না। আপনার শরীরের যে চাহিদা, এইটা শরীর কিন্তু আপনার কাছ থেকে তিল করে আদায় করবেই। আপনি এখন তারুণ্যের জোয়ারে, আপনি যৌবনের চেতনায়, যৌবনের তাড়নায় আপনি এখন সারা রাত না ঘুমিয়ে পারতেছেন, কিন্তু বেশি দিন কিন্তু আপনার শরীর এটা কিন্তু আপনার সাথে এটা কিন্তু সহ্য নাও করতে পারে। এটা ঠিক না, আমি বলবো এটা ঠিক না। আপনাকে এমন একটা সিস্টেমে আসতে হবে, আপনার এই সংগঠন ড্রিম সোসাইটি, ওই দিন একটা দেখলাম সিএনজির পিছনে একটা বাণী থাকে, সিএনজির পিছনে বাণীগুলো সুন্দর থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে সবসময় সুন্দর কথা আমরা প্রায় সময় বলি। লিখছে কি,
অপরের উপকার করেন কিন্তু নিজেকে পথে বসিয়ে নন। কথা সুন্দর না কথাটা? আপনি অপরের উপকার করবেন ঠিক আছে, কিন্তু আপনি পথে বসে কিন্তু অপরের উপকার তো এটা তো করা ঠিক। এখন আপনি নিজের সারা রাত জেগে থাকতেছেন, আপনার শরীরের একটা নষ্ট হয়ে যাবে। আপনার তো শরীর তো এটা জড় পদার্থ না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ না করে বিকল হয়ে যেতে পারে। মানুষকে তো ন্যাচারালি চলতে হবে, তার নেচার যেটাকে বল নেচার, যেটা নেচার অনুসারে তাকে চলতে হবে। একজন মানুষের ডেইলি কমপক্ষে 7-8 ঘন্টা ঘুমাতেই হবে। এখন আপনি টক শো দেখতেছেন, আপনি সারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঝগড়া দেখতেছেন, আপনি টেলিভিশনের টক শো গুলো আছে, ঝগড়া ছাড়া তার কিছুই না। এমন কোন টক শো আমি দেখলাম না যে টক শো করার পরে দুজনে মিলে গেছে, এই ধরনের কোন টক শো আমি দেখিনি। এবং সেই ঝগড়াটা একদম যারা শুনে তাদের মধ্যে তারা ছড়িয়ে যায় ঝগড়াটা। ঝগড়াও শুনলেন, আপনি রাত জেগে থাকলেন, আপনার ঘুমের আপনি 12টা বাজালেন, আপনার সকাল বেলাটা আপনার খারাপ হয়ে গেল। এই জন্য আমাদের আসলে পাশ্চাত্য যে মনীষীরা আছেন, পাশ্চাত্য দেশের যে মনীষীরা, পাশ্চাত্যে যে মনীষীরা আছেন, তারা কিন্তু বেশ ভালো ভালো কথা কিন্তু তারা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলে। এইরকম একজন মনীষী হচ্ছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। উনি আমেরিকার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। উনি কথা বলেছেন, এটা আপনারা সবাই জানেন, যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। মানে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠবেন। আর্লি টু বেড, তাড়াতাড়ি ঘুমাতে যাবেন, আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠবেন। মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। একজন মানুষকে এটা স্বাস্থ্যবান করবে, সম্পদশালী করবে এবং জ্ঞানী করবে। এই জন্য আপনি জ্ঞানী না হন, কিন্তু আমি যে ওই যে কথাটা বললাম, স্বাস্থ্যের কথাটা বললাম, এই স্বাস্থ্য সুরক্ষার জন্য, এবং এইটা কিন্তু দোয়া করলে হবে না। কেউ আমাকে ভুল বুঝবেন না আশা করি। এখানে আপনি সারাদিন দোয়া করেন যে আল্লাহ আমার হায়াত বাড়াই দাও, আল্লাহ আমার হায়াত বাড়াই দাও, আপনার হায়াত কিন্তু বাড়বে না। হায়াত বাড়বে? হায়াত মোটেও বাড়বে না। আপনি যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ হয়তো আপনার হায়াত বাড়াইতে পারে। সূরা রাদের 11 নম্বর আয়াত, এটা পড়েছিলাম আমরা অনেকদিন আগে। সেটা হচ্ছে, আমার কথা বলার শেষ হয়েছে, সময় শেষ হয়েছে নাকি? কথা বলার সময়? কেউ বিরক্ত হইলে ভাই বলবেন, আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা আমরা জানা দরকার। সূরা রাদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উচ্চারণ ভুল হইলে আমি ক্ষমা প্রার্থী। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু, তারপরে কি হুজুর? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির অবস্থার পরিবর্তন কখনোই হবে না যে নিজেই তার অবস্থার পরিবর্তন করার চেষ্টা না করবে। যে চেষ্টা করবে না তার কোনো পরিবর্তন তার হবে না, একদম সত্যি কথা। সূরা নজম একটা সূরা আছে না হুজুর? সূরা নজম একটা আছে না? সূরা নজম, হ্যাঁ, এখানে বলা হয়েছে লাইসালিল ইনসানে ইল্লা মা সা। লাইসালিল ইনসানে ইল্লা মা সা, মানুষকে তার পরিশ্রমের বাইরে কিছুই দেওয়া হবে না। আমি আশ্চর্য হয়ে যাই, কোরআনে কারীমের মধ্যে এত সুন্দর কথাগুলো বলেছে। লাইসালিল ইনসানে ইল্লা মা সা, মানুষকে তার পরিশ্রমের বাইরে কিছুই দেওয়া হবে না। আপনি পরিশ্রম করবেন, আপনি উন্নতি লাভ করবেন। আপনি স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি লেখাপড়ার দিকে খেয়াল করবেন, আপনার লেখাপড়া ভালো হবে। আপনি ব্যবসার দিকে খেয়াল করবেন, আপনার ব্যবসা ভালো হবে। 1900 হায়াত মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তাই তো? এটাই তো আমরা বিশ্বাস করি।
ঠিক আছে না? কথা কথা শোনা যাচ্ছে আমার? হায়াত মৌতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। 1972 সালে, কত সালে? 1972 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়, তখন আমাদের দেশের মানুষের গড় আয়ু ছিল 47 বছর। কত বছর ছিল? 47 বছর ছিল আমাদের দেশের মানুষের গড় আয়ু। আর 2019 সনে 47 বছর পরে এখন বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 72 বছর। কত বছর? তাইলে 72 সনে ছিল 47 বছর, আর 2019 সালে আমাদের গড় আয়ু বেড়ে হয়ে গেল 72 বছর। কত বছর বাড়লো? কমপক্ষে 20-22 বছর বিয়ে করলে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ 25 বছর। 25 বছর আয়ু বর্তমানে আমাদের বাড়ছে। হায়াতের মালিককে আল্লাহ। হায়াতটা বাড়াইলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন বাড়াইলো তাইলে? 71 সালে তো আমাদের গড় আয়ু ছিল 47 বছর। 72 সালে, 2019 সালে যেহেতু 72 বছর হয়েছে, গড় আয়ু তো আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইছে। তো কেন বাড়াইলো? বাড়াইছে আমাদের চেষ্টার কারণে। হায়াত যে বাড়ে না তা কিন্তু না, হায়াত কিন্তু বাড়ে। আপনি চেষ্টা করবেন, আপনার হায়াত কিন্তু আল্লাহ বাড়াই দেবে। আপনি যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়াইতেও পারে। আরেকজন ব্যক্তি, সেটাও ইউরোপিয়ান একজন লোক, উনি বলছেন, ইউ ক্যান অ্যাভয়েড ইউর ডেথ, ইউ ক্যান নট অ্যাভয়েড ইউর ডেথ, বাট ইউ ক্যান ডিলে ইট। আপনি আপনার মৃত্যুকে ঠেকাইতে পারবেন না। আপনার মৃত্যুকে আপনি কি করতে পারবেন না? ঠেকাইতে পারবেন না। মৃত্যু আপনার আসবেই, কিন্তু আপনি এটাকে দেরি করাতে পারবেন। কি করতে পারবেন? দেরি করতে পারবেন। মানে আপনি যদি ঠিক মতো চলাফেরা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুটাকে পিছনের দিকে নিয়ে গেলে যেতেও পারে। এই জন্য এই কথাগুলো বলছি, আমি নিজে অসুস্থ হয়েছি এই কারণে। আমি নিজে অসুস্থ এই কারণেই কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বলছি। হ্যাঁ, আমি চাই না, একেবারে আন্তরিকভাবে চাই না যে এইখানে যারা উপস্থিত আছেন তারা কেউ অসুস্থ হন, এটা কিন্তু আমি চাই না। যে সংগঠনই করেন না কেন, কেউ করবেন ড্রিম সোসাইটি, কেউ করবেন কি এই হিউম্যান এইডার সিলেট, হ্যাঁ ঠিক আছে, যার যা খুশি করেন, অসুবিধা নাই, কিন্তু সবার আগে দরকার আপনার সুস্বাস্থ্য। আপনার সুস্বাস্থ্যটা সবার আগে দরকার। আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে, আপনার এক পয়সারও আপনার দাম নাই, 1 পয়সারও দাম নাই আপনার। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই মনে করেন, এখন যদি জিজ্ঞেস করি, একটা কথা যদি জিজ্ঞেস করি, আপনারা আমাকে অবশ্যই সত্য কথাটা বলবেন। যে যদি জিজ্ঞেস করি গত রাত্রে যারা ঘুমাইছেন, গত রাত্রে সবাই ঘুমাইছেন, গত রাতে সবাই ঘুমাইছেন না? ঘুমাইছেন তো? যেমন আপনি শুধু ঘুমান নাই। ঘুমাবার আগে আমরা এখানে কয়জন মানুষ দাঁত ব্রাশ করছিলাম বলেন দেখি? তাইলে এই জিনিসটা আপনি করেন, উনি করেন, আমরা অনেকে করি, কিন্তু হাজার হাজার লোক আছে তারা কি করে না, তারা ব্রাশ করে না। হাজার হাজার লোক আছে এরকম, হাজার হাজার লোক আছে তারা দাঁত ব্রাশ করে না। অথচ দাঁত ব্রাশ করতে কি কোনো পয়সা লাগে? পয়সা লাগে? কেউ কি বলবে যে আপনি যদি ঘুমাবার আগে দাঁত ব্রাশ করতে চান তাহলে আপনাকে কিন্তু 20 টাকা দিতে হবে? এটা কেউ বলে? হ্যাঁ, আর ঘুমাবার আগে দাঁত ব্রাশ করতে কি 2-4 ঘন্টা সময় লাগবে? 2-3 মিনিট সময় লাগবে। অথচ আমাদের অবহেলার কারণে আমরা ঘুমাবার আগে দাঁতটা ব্রাশ করি না। শুধুমাত্র আমাদের অবহেলার কারণে। আমরা নিজেরাও করি না, আমাদের পরিবারের লোকজনও করে না, আমাদের বাচ্চা কাচ্চারাও করে না। তো গবেষকরা গবেষণা করেছেন যে শুধুমাত্র যদি রাতের বেলা ঘুমানোর সময় কেউ দাঁত ব্রাশ করে ঘুমায়,
তাহলে 50% পেটের রোগ তার আর হবে না। 50% পেটের রোগ, মুখের ঘা, মুখের ক্যান্সার, দাঁতের ব্যথা, এগুলা 50% ছেড়ে যাবে যদি কেউ রাতের বেলা দাঁতটা ব্রাশ করে ঘুমায়। তাহলে আমরা স্বাস্থ্য নিয়ে আমি আর কিছু বলতে চাই না, এটুকুই বলবো যে আসেন আমরা সবাই আজকের এই মিটিংয়ে যারা আসছি আমরা সারা জীবন নিজেরা দাঁত ব্রাশ করে ঘুমাবো রাতের বেলা, ঘুমাবার আগে, এবং অপরকেও বলবো যে ভাই তুমি দাঁত ব্রাশটা করে ঘুমাই, ঠিক আছে? আর যদি আমাদের অনেকে বিভিন্ন ধরনের অভ্যাস থাকতে পারে, সিগারেট খাওয়া একটা বাজে অভ্যাস, ধূমপান করা খুবই খারাপ অভ্যাস, এটা ইসলামের দৃষ্টিতে এইটা একটা গুনাহের কাজ। ইসলামের দৃষ্টিতে এইটা একটা গুনাহের কাজ। কেন বলা হয়েছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। এই ধূমপান, এটাতে অপচয় ছাড়া তো আর কিছুই নেই। অপচয় ছাড়া আর কিছু আছে? তাহলে আমরা যারা ধূমপান করি তারা তো পরোক্ষভাবে আমরা শয়তানের ভাই হয়ে যাই। তো শয়তানের ভাই হওয়ার তো কোনো দরকার তো আমাদের নাই। তো এই অভ্যাসটা কিন্তু আমরা ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি। একজন মানুষ ইচ্ছা করে ধূমপান আর করবো না আজকে থেকে। আমি এমন অনেক লোক দেখেছি যে 10 বছর 20 বছর ধূমপান করেছে, কিন্তু একদিন হঠাৎ করে মনে হয়েছে সে বলবে আমি আজকে থেকে সিগারেট খাবো না, বস সে আর সিগারেট খাচ্ছে না। পান খাওয়া, জর্দা খাওয়া, চুনা খাওয়া, পানের পিক ফেলা, এগুলা হচ্ছে গিয়ে একটা মানে অতীব মানে নিচু লেভেলের কাজ করবো। এগুলা কিন্তু আপনার জীবনকে স্ট্যান্ডার্ড করবে না। আপনি রক্ত দিবেন, যারা রক্তদান তাদের আপনার লাইফ স্টাইলটা আপনার সুন্দর করতে হবে। এখন আপনি সিলেটে তো বেশি মানুষ পান খায়, অসম্ভব পান খাওয়া খায়। তো এইটা পান খাওয়া, পয়সাও নষ্ট, স্বাস্থ্য নষ্ট, দাঁত নষ্ট, আপনার দাঁত আর ঠিক মতো থাকবে না, পরিবেশে নষ্ট। এখন সবকিছু তো আর সরকার তো ঠিক করতে পারবে না। আমরা যদি নিজেরা ঠিক না হই তাহলে সরকাররা কতটুকু পারবে? তো আমরা নিজেদের জীবনকে রক্ত দেওয়ার পর্যায়ে রাখি অন্ততপক্ষে। আমরা এই যে সংগঠনের মধ্যে আমরা আসছেন, এটা একটা অত্যন্ত ভালো কাজ। এই কাজের জন্য ফিট থাকতে হবে আমাদেরকে, আমাদের ফিটনেসটা ধরে রাখতে হবে। ফিটনেস, আরেকজন বড় একজন স্টার উনি বলছেন ফাইট ফর ফিট, ফাইট টু ফিট। ফিট থাকতে হলে আপনাকে ফাইট করতে হবে, আপনাকে বেছে বেছে জিনিস খাইতে হবে, আপনাকে শাকসবজি ফলমূল গুলো আপনাকে খাইতে হবে। আপনি গরুর মাংস পাইলেন আর খেয়ে ফেললেন আধা কেজি 2 কেজি, এটা কিন্তু আপনার ঠিক হবে না। আপনাকে বেছে বেছে জিনিস খাইতে হবে। আরেকজন মনীষী বলছেন if you don't take your food properly you have to take medicine regularly। উনি বলছেন কি যদি আপনি ঠিক মতো খাবার যদি আপনি না খান, সঠিক খাবারটা যদি আপনি না খান, তাহলে আপনাকে খাবার হিসাবে ওষুধ খাইতে হবে। আপনি যদি সঠিক খাদ্য যদি আপনি না খান তাহলে আপনাকে ওষুধ খাইতে হবে। আপনার কি হিসাবে? আপনার খাদ্য হিসাবে আপনার 3 বেলা ওষুধ খায়। 3 বেলা ওষুধ খায় এরকম লোক আছে না অনেক? 3 বেলা ভাতও খায়, 3 বেলা ওষুধও খায়। ওষুধ খাওয়া এইটা কিন্তু একটা মানুষের জীবনের একটা বড় ব্যর্থতা। ওষুধ খাওয়াটা এটা একটা বিরাট ব্যর্থতা। ওষুধ খাওয়াটা, আমি ওষুধ খাই এখন 2 বেলা, এটা আমার জীবন ব্যর্থ। আমি 2 বেলা আমারে ওষুধ খাইতে হয়, এটা আমার জীবনটা তো ঠিক না। ওষুধ খাবেন আপনি 60-70 বছর পরে আপনি ওষুধ খাইতে পারেন। এন্টি এজিং ড্রাগ আছে, ওগুলো আপনি খাইতে পারেন। কিন্তু আপনি 20 বছর 30 বছর 40 বছর আপনি ওষুধ খাবেন, এটা নিশ্চয়ই আপনি স্বাস্থ্যের প্রতি আপনি অবহেলা করছেন বলে আপনার ওষুধ খাচ্ছেন। তো যাই হোক, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা ভাই অনুগ্রহ করে দয়া করে পরিবারের বোঝা হোক কেউ হবেন না। পরিবারের বোঝা হোক, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কিন্তু আপনার রোগকে কিন্তু সে ভালোবাসে না।
আপনার স্ত্রী কি আপনার রোগকে ভালোবাসবে? আপনার আপনার সন্তান আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি রোগাক্রান্ত হয়ে গেলে সে কিন্তু এখন বাবাকে স্নেহ করে, বাবাকে সম্মান করে, বাবাকে শ্রদ্ধা করে, কিন্তু সে কতটুকুই আপনাকে করবে বলে? আপনি আসুন, আমরা কেউ যেন আমাদের পরিবারের বোঝা হয়ে না যায়। অন্তপক্ষে আমরা বেশি রাত জেগে না ঘুমাই, কাজকর্ম শেষ হয়ে গেছে আমরা ঘুমাতে যাই। আমাদের ফুড হ্যাবিট আর লাইফ স্টাইল, খাদ্যাভ্যাস এবং জীবন আচরণ, খাদ্যাভ্যাস আর জীবন আচরণ, এই দুইটা যদি আমরা জিনিস নিয়ন্ত্রণ করি তাহলে কিন্তু আমাদের অসুখ বিসুখ আমাদের আর হবে না। আপনার ডাক্তারের কাছে যাওয়া আপনার লাগবে না। আর কত আমরা ডাক্তারের কাছে যাব? তো যাই হোক, আপনারা সকলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আপনারা সকলের জীবন সুন্দর হোক। আর এই যে বললেন যে আমাদের আর্থিকভাবে অসুস্থতা বা এই, আসলে মন যার থাকে, সে ধনী হোক আর গরিব হোক, সে মানুষের পিছনে সে কাজ করবে। আর যার মনটা বড় না, সে যতই ধনী হোক তার পকেট থেকে একটা টাকাও বেরোবে না। হ্যাঁ, এই জন্য আমাদের ইসলাম ধর্মের মধ্যে দানকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমি আয়াতগুলো ভুলে গেছি, দানকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা আলী ইমরানের মধ্যে একটা আয়াত আছে যে আপনি দান না করেন তাহলে আপনার কোনো সৎকর্মই কবুল করা হবে না। আমি আশ্চর্য হয়ে গেছি এরকম একটা কথা, যে আপনি যদি দান না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রিয় বস্তু থেকে দান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো সৎকর্মই কবুল করা হবে না। এই জন্য যতটুকু পারি আমরা দান করি। এই যে একটা ড্রিম সোসাইটি, দান করি আমরা, হ্যাঁ, অপরকেও দান করার উৎসাহিত করি। আর বিভিন্ন সংগঠন আছে, সংগঠনগুলো যদি ভালো হয়, লক্ষ্য যদি ভালো থাকে তাহলে অসুবিধার কিছু নাই। সংগঠন শত শত সংগঠন হোক, সমস্যার কিছু নাই, যদি উদ্দেশ্য ভালো থাকে, লক্ষ্য ভালো থাকে। তবে আমরা কেউ কখনো গ্রুপিং এর মধ্যে যাব না, দলাদলির মধ্যে যাব না, একতাবদ্ধ থাকবো। একতাই শক্তি, একতাই বল। হ্যাঁ, এই হলো গিয়া আমাদের। এবং আমরা যারা আমি আজকে আসলাম এখানে আপনাদের অনুষ্ঠানে, আমার মোবাইল নম্বরটা আপনারা রাখবেন। আমার মোবাইল নম্বরটা যদি পারেন এখনই সেভ করে রাখেন। যখনই কোনো দরকার হবে, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসবেন। আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু ক্যাপাসিটি দিয়ে আপনাদেরকে আমরা সাহায্য করব। সাহায্য কি, আমরা কি সাহায্য করব, আপনারাও আমাদের সাহায্য করবেন। আমাদের দরকার হলে আপনাদেরকে ফোন করব, আপনাদেরকে ফোন করব, আপনাদের দরকার হলে আমাদেরকে ফোন করবেন। পারস্পরিক এরকম সহযোগিতার মাধ্যমে আমরা এক সময় সামনের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। অতি নিমেষ কাল তুচ্ছ পরিমাণ, রচে যুগ যুগান্তর অনন্ত মহান। প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী, এ ধরায় স্বর্গ সুখ নিত্য দেন। ছোট ছোট বালুকার কণা দিয়ে কিন্তু একটা মহাদেশ হয়ে যায়। ছোট ছোট বিন্দু বিন্দু পানি থেকে কিন্তু মহাসাগরের সৃষ্টি হয়। আমাদের বিন্দু বিন্দু ভালোবাসা, আমাদের সামান্য সামান্য অর্থ, এগুলাই কিন্তু একদিন একটা মহৎ। এই যে আপনারা রক্ত দিচ্ছেন, কত মানুষের জীবন, কেউ স্বীকার করলে করুক, না করলে না করুক, কৃতজ্ঞতা প্রকাশ করলে করুক, না করলে না করুক, তাতে আমার কি আসে যায়? হ্যাঁ, সূরা শুআরার মধ্যে একটা কথা আছে, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। নবী রাসূলরা যখন মানুষের কাছে ধর্মের কথা বলতে যেতেন, তাদেরকে বলা হতো আপনাকে মুখ দেবো, সমুখ দেবো, এই না সেই না। হ্যাঁ, ওনারা একটা কথাই বলতেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা রাব্বিল আলামিন। আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান বিশ্ব প্রতিপালক আল্লাহর নিকট। সমস্ত সৎকর্মই আমরা করি যে আমাদের প্রভু আমাদের উপর খুশি থাকুক, আমাদের প্রভুর সন্তুষ্টি। আমি যদি একজন মানুষের সেবা করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবে। আমি যদি নিঃস্বার্থভাবে আরেকজনকে সেবা করি, তাহলে মানুষ আমার সাথে খুশি হবে। যদি আমরা বিনিময় কামনা করি যে আমি এই সাহায্যটা করলাম, মানুষ আমাকে ভালো বলুক, মানুষ আমাকে
দাতা বলুক, তাই না? এইটা কিন্তু মানে দানের বিষয়টা তখন সংকীর্ণতায় রূপ নেয়, যে আমি প্রকাশ করলাম, প্রচার করলাম যে আমি অমুক সেবক, আমি অমুক দাতা, আমি অমুক নেতা। হ্যাঁ, তো আমাদের লক্ষ্য থাকা উচিত যে আমাদের স্রষ্টা আমাদের উপর সন্তুষ্ট হবে। তা আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, এবং আমাকে যে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং সারাটা জীবন আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আব্দুল সামাদ আজাদ সাহেবের মুখ থেকে আমরা দু চারটি কথা শুনবো, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। ধন্যবাদ আব্দুল সামাদ আজাদ ভাই কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ডিম সোসাইটি সিলেট কর্তৃক আয়োজিত পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ প্রোগ্রামের সভাপতি এবং যে স্বেচ্ছাসেবক ভাই বোনেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আসলে শামীম ভাই যে কিছু বলেছেন আসলে তা এমন কিছু নয়। আমি একজন ক্ষুদে স্বেচ্ছাসেবক, সর্বদা চেষ্টা করি সমাজকে কিছু দিতে, কারণ সমাজ আমাকে কি দিল সেটা দেখার বিষয় নয়, আমি কতটুকু দিতে পারছি সমাজকে সেটা চেষ্টা করি সর্বদা। আজকে সংগঠনের পরিচিতি সভা, নিশ্চয়ই মানে আপনাদের নতুন কমিটি গঠন হয়েছে, সেটা পরিচিতি সভা। আমি সবাইকেই বলবো, নেতৃত্ব দেওয়া বড় জিনিস নয়। নেতাকে আমার দায়িত্ব, আমার কর্তব্য জ্ঞান, আমার মনুষ্যত্বই নেতা। আমরা যারা মানবতার কাজ করি, নিজের শরীর থেকে অন্যকে রক্তদান করি, এটা একটা নির্দ্বিধায় মহৎ কাজ। তো আমরা বর্তমান পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে একটা ব্লাডের রিকোয়েস্ট আসলে আমরা আমাদের একটা বিপদের রিকোয়েস্ট আসলো সামান্য, আমার বিপদের, তখন আমি রক্তদান করে ফেললাম, কিন্তু আমি 3 থেকে 4 বছরের জন্য ব্লক হয়ে গেলাম, তখন আমি কি করব? সেজন্য আমাদের উচিত যারা আমরা নিয়মিত রক্তদান করি, তাদের কোনো একটা ব্লাডের রিকোয়েস্ট আসলে আগে রোগী নিজেদের মধ্যে খুঁজে নেওয়া, রোগী নিজেদের মধ্যে নতুন রক্তদাতা তৈরি করা। আমাদের প্রতিটা সংগঠন, আমাদের প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য একটি, যে মানব সেবা, অন্যের উপকার করা কিংবা নতুন রক্তদাতা সৃষ্টি। সবার একটি চিন্তাধারা থাকতে হবে, আমরা সারা জীবন রক্তদান করতাম না, আমরা নতুন রক্তদাতা সৃষ্টি করতাম, যাতে ভবিষ্যৎ প্রজন্মে যাতে রক্তের জন্য কেউ মারা না যায়। আজ থেকে 10 বছর অতীতে যান, অনেক রোগী মারা গেছে। যেমন গতকালকে একটি উদাহরণ দেখাই, এবি নেগেটিভ ব্লাড গ্রুপ, শ্রীমঙ্গল মেয়রের একজন ভাতিজা, ওরা একটি মারামারির কারণে এবি নেগেটিভ অনেক গুরুতর আহত হয়ে উসমানিতে রাখা হয়, পরে ওদেরকে নর্থ ইস্টে নেওয়া হয়। তখন এবি নেগেটিভ ব্লাডের প্রয়োজন, তখন কল আসে আমার কাছে, তো আমি একটি রেডি করি, সাথে সাথে তাদেরকে দিয়ে দিই। অ্যাক্সিডেন্টের রুগী থাকার কারণে এরপর সিলেট থেকে আরো 2 বলেন, তারা 2টা দিয়েছে। তো রুগী 3টা দেওয়ার পরে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে তারা রাখছে না, ডাহা পাঠিয়ে দিয়েছে। তখন ডাহা তো ফার্স্ট ব্যাগ প্রয়োজন হয়েছে, মোট 8 ব্যাগ তাদের ব্লাড, কিন্তু যে আমাদের ইমার্জেন্সির মধ্যে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু সকালে দেখা যায় ডোনার রেডি হাসপাতালে গিয়ে পাশে, কিন্তু রুগীর খবর নেই আর, কারণ রুগীর রেসপন্সিবিলিটি নেই, কারণ যে আমরা হুজুগে বাঙ্গাল, যে একটা এবি নেগেটিভ জন্য কমসে কম নেতা থেকে শুরু করে সবই ফোন দিয়েছে প্রায় 30 থেকে 40 জন, কিন্তু রুগীর বারবার একটি কথা বলছে, রুগীর পাশে যিনি আছে ওনাকে নাম্বারটা দাও, কারণ আপনাকে আমি ডোনার দিলাম, ঠিক আছে, কিন্তু আমি যে সঠিক আপডেটটা পাবো না। কিন্তু দেখা যাচ্ছে যে তৃতীয়পক্ষ বারবার কল করতেছে, কিন্তু ওনাকে জিজ্ঞেস করেন আপনার রক্ত গ্রুপ কি, আমি জানি না। বলে আপনাকে আপনার নিজের রক্ত গ্রুপ জানেন, পরে যদি না মিলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনার পাশে দাঁড়ানো। সেটার জন্য প্রতিটা স্বেচ্ছাসেবকের মন থেকে ওইটি যাতে থাকে যে আমরা আগে রুগী নিজেদের মধ্যে খোঁজ নেব, না পাওয়া গেলে আমরা সহযোগিতা করব। আর খুবই ভালো লাগলো আপনাদের আয়োজন, এবং এত রাত্রে যে আমার একটি বোন আছেন এবং আরো প্রিয় স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন উপস্থিত, আপনাদের এই সুন্দর আয়োজনের প্রতি
কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে সবাইকে আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের সবার বিশেষ অতিথি সৈয়দ শাহেদ আলী, প্রতিষ্ঠাতা এবং সভাপতি স্বপ্নেটো ফাউন্ডেশন অফ বাংলাদেশের সম্মানিত ব্যক্তি। সৈয়দ শাহেদ আলী ভাই আমাদের খুব কাছের একজন মানুষ। ধন্যবাদ। ড্রিম সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমি সম্মানিত প্রধান অতিথির বক্তব্য মনে করেছিলাম, কিন্তু যাই হোক বক্তব্যের আগে উনি আলোচনা করেছেন। আমাদের সকল স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে, আমরা সুস্থ থাকার উদ্দেশ্যে দুই একটি কথা আমি আসার পর থেকে, আমি জানি না এর আগে কত সময় আগ থেকে এভাবে আলোচনা করেছেন, হয়তো আমি অনেকটা মিস করেছি। আমি ওনার বক্তব্য মনোযোগ সহকারে শুনেছি। জ্ঞান অর্জনের জন্য যদি সুদূর চীনে যেতে হয় যাও, এটা কবির কথা। তাই আমরা আমাদের আজকের যে প্রধান অতিথি জনাব ফয়সাল মোহাম্মদ স্যার আমাদের সকল স্বেচ্ছাসেবকদের সুস্বাস্থ্যর জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমি স্যারকে আমার পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন স্বপ্নেটো ফাউন্ডেশন অফ বাংলাদেশের পক্ষ থেকে, আমি একজন বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক হিসাবে স্যারকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। যেহেতু সময় থেকে অনেকটা আমরা পিছিয়ে, আমি বক্তব্য দেব না, আমি শুধু দুই একটি কথা বলবো। 1 মিনিটের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ড্রিম সোসাইটি আজকে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী, না দ্বিতীয়, আজকে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। দ্বিতীয়বারের মতো, তৃতীয় বছরে পা দিয়েছে, দ্বিতীয়বারের মতো সভাপতি আবারও শামীম, এবং আপনারা এখানে যারা উপস্থিত, এবং সাধারণ সম্পাদক জাবেদ আহমদ। এই কমিটিটা বহাল রয়েছে, নতুন কিছু স্বেচ্ছাসেবক এড হয়েছে। আমি সকল স্বেচ্ছাসেবককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর সম্মানিত প্রধান অতিথি এবং এখানে সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলার পরেই আমার বক্তব্য শেষ করব। আজকে বাংলাদেশে হাজার হাজার যুব সমাজ বিভিন্ন অপকর্মে লিপ্ত, বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত। সেখানে এই ড্রিম সোসাইটি সহ বাংলাদেশের অসংখ্য সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা সমাজের কল্যাণে নিবেদিত। তাই আমি অনুরোধ জানাবো, আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে, আপনারা আপনাদের নিজ নিজ স্থান থেকে এভাবে যুব সমাজকে সমাজের কল্যাণে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আমি বিশ্বাস করি 87,157টি গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আর আমাদের মতো স্বেচ্ছাসেবক বাঁচলে মানবতা বাঁচবে। তাই আমি আমাদের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের চোখের সামনে রক্তের অভাবে অকালে যাবে না কোনো প্রাণ। স্বেচ্ছাসেবকরা এগিয়ে এসেছে করতে স্বেচ্ছায় রক্তদান। ধন্যবাদ। মানবতার জয় হোক। ধন্যবাদ সৈয়দ শাহেদ আলী ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। পরিশেষে আজ আমাদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে একেবারে চলে এসেছি আমরা। তো একটি স্লোগান আমাদের ড্রিম সোসাইটির, স্রষ্টার দান সৃষ্টিকারী। ড্রিম সোসাইটি সিলেট পরিবারের আমরা শুধু রক্ত সংরক্ষণকারী, আমরা একে অপরের ব্লাড গ্রুপ জেনে রাখি। এই স্লোগানটি সামনে রেখে আজকের শপথনামা অনুষ্ঠানে আমরা যে শপথটি নিব সেটি আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের সৈয়দ শাহেদ আলী ভাই। ওনার মাধ্যমে আমরা শপথটি গ্রহণ করব।
শুধুমাত্র ড্রিম সোসাইটির সদস্যবৃন্দ আপনারা দাঁড়াবেন। যারা অতিথি আছেন অতিথি যারা আমি অঙ্গীকার করিতেছি যে আটটা ডানের দিকে নিবেশ ডান আটটা। আমি অঙ্গীকার করিতেছি যে আমি একজন স্বেচ্ছাসেবক। আমি সমাজের কল্যাণে কাজ করব। নিজের জ্ঞান ও স্বেচ্ছাশ্রম দ্বারা সমাজের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন ড্রিম সোসাইটি সিলেটকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমি অন্যায় ও অসামাজিক কাজের সাথে সম্পৃক্ত থাকব না। দেশের মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকব। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সবার সমাপ্তি হওয়ার আগেই আমাদের প্রধান অতিথি জনাব ফয়সাল মোহাম্মদ স্যারকে আমাদের বিশেষ অতিথি সহ আমাদের নেতৃবৃন্দরা যারা আছেন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। হাজার পদ্মের মধ্যে একটি গোলাপ আমার বোন কই। শামীম ভাই শামীম ভাই শামীম ভাই একটু সামনে যাইবা স্যার, একটু এদিকে যাইবা। থ্যাংক ইউ। আমাদের স্বপ্নের ডে ফাউন্ডেশনের রক্তযোদ্ধা আব্দুল সামাদ আজাদকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। থ্যাংক ইউ। আমরা চাইছিলাম আপনার পাশাপাশি, আপনি দূরে থাকলে হবে না, সামনে আসেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মাহমুদ, উপ-পুলিশ কমিশনার, এসএমপি সিলেট। সব তো মনে হয় বিরক্ত নাকি? স্যার, আপনার কথা সত্যি ভাই, আপনার কথা নিয়ে আমি নিজে খুব আনন্দিত। বিরক্ত হওয়ার কথা স্বাভাবিক। জি না, জি না। আমি বক্তৃতা না দিয়ে আমি দর্শক তাহলে আমিও বিরক্ত হয়ে যাবো। জি না, জি না। আপনি এরকম বক্তব্য দিলে সারা এত লম্বা চড়া কথাবার্তা। যাই হোক, এখন তো ভদ্রতার খাতির হইলেও তো না করার কোনো উপায় জি নেই। না, জি না স্যার, মন থাকে। এখন বক্তব্যের শেষে দেখা যাক যে মানে খুব কোনো শ্রোতা নাই, একজন মাত্র ব্যক্তি বলেছে। বক্তায় তো যারা 1.5 ঘন্টা বক্তৃতা দেওয়ার বাদে করে যে ভাই আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আর আপনি যতক্ষণ ধরে বক্তব্য শুনরা আমার, এর লাগে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
এন হইরা ভাই আমি এলাম গিয়া মাইকালা, আমি আপনার বক্তব্য যদি মাইক লিয়ে যেতে লাগে। যাই হোক, এখন আপনারা কিটা লাগে বই রয়েছেন, এখন আপনারা জানেন। আমি সবে একলগে থাকবা, কাজ কর্ম আসলে মানে কিতা হইতে আমার বউ সবকিছু ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে, পৃথিবীর ভিতরে সবকিছু কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোনো জিনিস না। হ্যাঁ, আমরা সভাপতি হয়েছেন, তো তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করবার লাগে আমার সার্বিক সহযোগিতা থাকবো। আর যা কিছু স্বেচ্ছাসেবী হিসাবে যা কিছু করা যায় অকটাই স্থায়ী। ধন সম্পদ, বাড়ি গাড়ি সবকিছু কিন্তু ক্ষণস্থায়ী, সময়টাও ক্ষণস্থায়ী, সুখ দুঃখও ক্ষণস্থায়ী, সুখও ক্ষণস্থায়ী, দুঃখও ক্ষণস্থায়ী। সুখও বেশি সময় থাকে না, দুঃখও বেশি সময় থাকে না। যাই হোক, আমি বক্তব্য শেষ করতেছি। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা আর হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার মন। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, আলস্য দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো পথে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। পছন্দ কথা দেখছেন? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। রিপুর তারণে যখনই মুদের বিবেক পায় গলয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়। প্রীতীয় প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুলে করে। পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও। তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনারে আর। যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ মনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সোসাইটি সিলেট কর্তৃক আয়োজিত পরিচিতি সভা ও শপথ গ্রহণ প্রোগ্রামটি জানি না কতটুকু আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি এবং কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে। তো আজকের এই প্রোগ্রামটি শুরু থেকে এখন পর্যন্ত যাই হয়েছে, যতটুকু হয়েছে, তার ভিতরে যদি কোনো ধরনের ভালো কথা, ভালো প্রশংসা, ভালো কিছু করে থাকি, তাহলে সেটা সম্পূর্ণ অবদান আপনাদের। যদি কোনো ধরনের কোনো ত্রুটি, বিচ্যুতি, ভুল থাকে, তাহলে সেটা একমাত্র একান্তই আমার জন্য। তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ধরনের কথায়, ভাষায়, কোনো ভাবে যদি কোনো ধরনের অপরাধমূলক কিছু করে থাকি, মানুষ মাত্রই ভুল, ব্যক্তি হিসাবে আমার ভুল থাকতে পারে। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে একটি কথাই বলবো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষের কল্যাণে কাজ করবেন, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, এবং ঐক্যবদ্ধ হয়ে সমাজের প্রতিটি কাজে, ভালো কাজে অংশগ্রহণ করার জন্য নিজেকে চেষ্টা করবেন যতটুকু পারেন। এবং আজকে আমাদের প্রধান অতিথি যিনি আমাদের ফয়সাল স্যারের সাথে আমি একটি কথা বলে আসছিলাম, যদি কখনো রাস্তায় চলার পথে কোনো জায়গায় যানজট সৃষ্টি হয় আপনার কারণে, তাহলে সেটার জন্য আপনার নিজেকে অপরাধী মনে হবে। আপনি সেই অপরাধ না করে রাস্তায় কোনো ধরনের যানজট সৃষ্টি হলে যানজট মুক্ত করতে যদি
পুলিশ সদস্য তাদের যদি কভার করতে না পারে, আপনি চলতি পথে 2-4-5 মিনিট সময় দিয়ে এই যানজটটিকে মুক্ত করার চেষ্টা করবেন। এতে করে শুধু আপনার 5 মিনিট সময়ের জন্য এখানে হয়তো হাজার হাজার মানুষের অনেকটা সময় বেঁচে যেতে পারে। এরকম সামাজিক অনেকগুলা কাজ আছে আমরা যেগুলো করে থাকি এবং ভবিষ্যতে করব। এবং পরিশেষে সবার দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় হোক মানবতার, এগিয়ে যাক ড্রিম সোসাইটি সিলেট। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর। রেডি? পেট ভিতরে, শ্বাস বন্ধ, মুখে হাসি। থ্যাংক ইউ। আল্লাহ সবাই ভালো রাখুক। কেউ বেমার আজারও নিয়ে জানো খালি ওখানে আল্লাহ হেফাজত করতেন না।